হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি স্যার, ভালো আছি। ভালো আছেন স্যার? জি, ভালো আছি। আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমরা সবাই হচ্ছি এখন বাংলাদেশ ব্যাংকে এডি হওয়ার প্রস্তুতিতে নেমেছি। প্রস্তুতির ক্ষেত্রে আমরা আগে কিছু প্রশ্ন দেখেছি, মনে রাখবেন আমরা আগের দিন যে ক্লাসটা দেখেছিলাম এনএসআই এডি আইবি এর করা প্রশ্ন, এটা খুব স্মরণকালের সব থেকে কঠিন প্রশ্নের মধ্যে একটি। ওটা দেখে আমরা ভয় পাবো না, কিন্তু আমরা প্রিপেয়ার্ড থাকবো। আজকে আমাদের লেকচার ক্লাস, লেকচারে আমাদের প্রথম লেকচারটা হচ্ছে লেকচার 1। সেখানে পার্সোনাল স্পিচের মধ্যে মূলত আমরা নাউন থেকে শুরু করব। নাউন, ডিটারমিনার, নাম্বার এবং জেন্ডার, মানে এক কথায় নাউনের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে। একটা কথা মাথায় রাখবেন, লেকচার 1 থেকে 5 পর্যন্ত লেকচারগুলো একটু বড় হয়, মানে করতে গেলে একটু টায়ার্ড লাগে, ক্লান্ত লাগে, কিন্তু এতে হাল ছাড়বেন না, ভয় পাবেন না, কারণ এর পরের লেকচারগুলো খুব সহজ হয়ে যায়। আর এই এতটুকু গ্রামার পড়লেই আপনার এই জব রিক্রুটমেন্টের জন্য এনাফ। এবং সবসময় মনে রাখবেন, এখন থেকে আপনি অবশ্যই, কারণ আপনি প্রিলিতে ইনশাল্লাহ টিকতে হবে, ট্রু, কিন্তু প্রিলি তো আমার আসলে টার্গেট না। আমার হলো রিটেন পরীক্ষাটা ভালো হলে আলটিমেটলি রিটেনের মার্কসের উপর ডিপেন্ড করে আমাদের ভাইভা দিয়ে পরীক্ষা যেতে হয়। এর জন্য কি করব, আমাদের এখানে ক্যারিয়ার ম্যাপে ক্লাস হবে, তার সঙ্গে সঙ্গে ট্রান্সলেশন ক্লাস, ফোকাস রাইটিং একটু পরে, কিছু গ্রামারটা কিছু আগানোর পরেই শুরু হবে। কিন্তু আপনার দায়িত্ব থাকবে এর মধ্যে থেকে অবশ্যই এই যে পরীক্ষার জন্য যে ভোকাবুলারি গুলো থাকবে সেগুলো পড়ার অভ্যাস করতে হবে। ভোকাবুলারি গুলো কোথা থেকে পড়বেন? প্রথমত আগে ক্যারিয়ার ম্যাপের বইটা আগে পড়ে শেষ করবেন, সেটা শেষ হলে অন্য বই। সেই বই থেকে আপনি শুধু প্রিভিয়াস ইয়ার্সে যেসব শব্দগুলো এসেছে, ভোকাবুলারি বলতে আমি বলি হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, প্রেপোজিশন, অ্যানালজিস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, এগুলো কারেক্ট স্পেলিং, কারণ এগুলো মুখস্থ করতে হয়, সেই হিসাবে আমি বলছি ভোকাবুলারি। তাই এই টপিকগুলো একটু একটু পড়বেন। অন্তত সপ্তাহে 7 দিনের মধ্যে 1 থেকে 2 দিন সম্পাদকীয় পড়ার অভ্যাস করবেন। সম্পাদকীয়তে যদি কি পড়বেন বুঝে না পান, অবশ্যই ইকোনমিক্স রিলেটেড যে কোনো টপিক, বোঝেন বা না বোঝেন, কোনো কিছু মনে রাখার চেষ্টা করার দরকার নেই, কিন্তু পড়বেন। এটা একটা রিকোয়েস্ট। এটা যারা আলটিমেটলি জব করছে, যারা করেছে, যারা এখন ইনশাল্লাহ ভবিষ্যতে করবে, দেখবেন সবাই আলটিমেটলি এটা ফলো করবে। এটার কোনো মানে অল্টারনেটিভ নেই। ঠিক আছে, ভয় পাবো না। কিন্তু আমরা সপ্তাহে 1 দিন 2 দিন অন্তত সম্পাদকীয় খুলে বিজনেস রিলেটেড কোনো টপিক থাকলে, ব্যাংকিং রিলেটেড যে কোনো টপিক থাকলে এগুলো একটু পড়বো। ওকে, আচ্ছা। তাহলে আমাদের আজকে লেকচার 1-এ আমি ফার্স্ট একটু ডিসকাশনে যাচ্ছি, ডিসকাশনের পরে আমরা কিছু প্রশ্ন সলভ করব। এই প্রশ্ন সলভ করতে করতে আমরা শিখে নিব, মনে রাখবো আমাদের এর পরে হয়তো আরো প্রশ্ন থাকবে। এটা আপনারা আরো প্র্যাকটিস করবেন, আমাদের আবার একটা রিভিশন ক্লাস থাকবে, পরীক্ষা হবে, সেভাবে মিলে যাব। এই লেখাগুলোকে আপনি দেখতে পাচ্ছেন, পড়তে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তাহলে একটু আমি আপনাদেরকে প্রথম একটু জাস্ট এখানে ভুল খারাপ কিছু না, এই ভুল ঠিক করে করে আমরা আলটিমেটলি আমরা আমাদের, জি জি, আচ্ছা, ভুলগুলো ঠিক করে করে আমরা পরবর্তী ধাপে গিয়ে সেগুলোকে শুধরে নিব। প্রথম প্রশ্নটা, আমি জানি আমরা কিন্তু মাত্র শুরু করছি, আমি আশা করছি যে আপনি ভুল করবেন, সমস্যা নেই, ভালো করলে তো মাশাআল্লাহ ভালো, কিন্তু আপনার কাছ থেকে আমি আশা করছি আপনি একটু ট্রাই করবেন। 1 নম্বরে বলেছে ফিজিক্স, বলেন তো। অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট। নাউন, গুড। আর কারো কোনো উত্তর মনে হলে কিন্তু বলবেন, আমি কিন্তু একটু পরে আবার বলবো যে কেন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন বললেন। বলেন তো ফিজিক্সকে কেন অ্যাবস্ট্রাক্ট নাউন বললেন? ভাইয়া, যে বলেছেন তার নামটা কাইন্ডলি একটু বলবেন, আমি তো এখানে দেখতে পাই না আপনাদের। তার একটা বিষয়ের নাম, কোনো জি, বিষয়ের নাম, কাজের নাম বা আচ্ছা, কোনো গুণের নাম এরকম। আচ্ছা, ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ হচ্ছে এটা কোনো বিষয়ের নাম, গ্রুপের নাম, কাজের নাম, গুড। তারপর আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোকে আসলে দেখতে, ছুতে, ধরতে পারি জি না। নাকি না? অ্যাবস্ট্রাক্ট, এক্সেলেন্ট। 2 নাম্বারটা, ব্যাঙ্গল, এখানে কিন্তু বাংলা লেখা নেই, ব্যাঙ্গল। আমি একটু আপনাদেরকে মিউট করছি, যাদের ব্যাকগ্রাউন্ডে নয়েজ হচ্ছে, কথা বলার সময় একটু কষ্ট করে আনমিউট করে নেবেন। ব্যাঙ্গল বাংলা না কিন্তু, কেমন নাউন? ম্যাটেরিয়াল।
ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, যে ভাইয়া ম্যাটেরিয়াল নাউন বললেন মনে হচ্ছে আগের ভাইয়া থেকে ইনি ডিফারেন্ট। ভাইয়ার নামটা কি? ম্যাটেরিয়াল নাউন কোনগুলো হয়? ব্যাঙ্গেল দেখে আমার কাছে মনে হয়েছে এটা একটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু দেখুন এখানে কিন্তু ব্যাঙ্গেল বলেছি, বালা। আমি কি গোল্ড বলেছি? না, গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, উপাদান, ম্যাটেরিয়াল। কিন্তু গোল্ড দিয়ে যেটা তৈরি হয়েছে সেটা কি? ব্যাঙ্গেল, বালা। বালা কি গোনা যায় না? একটা দুইটা তিনটা কমন করে নাউন। গোনা যায়। গোনা যায়, তাহলে সেটা কখনো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, সেটা কেমন নাউন? কমন নাউন। কমন নাউন। গোল্ড বললে বলতাম ম্যাটেরিয়াল নাউন। গুড। 3 নাম্বার প্রশ্নে, আর্মি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। কেন এটা কালেকটিভ নাউন? এক গ্রুপ অনেকগুলো সোলজারের সমন্বয়ে তো স্যার একটা গ্রুপ অফ পিপল বা বাহিনী গ্রুপ গঠিত হয় স্যার। কিছু কমন নাউনের কালেকশন হচ্ছে কালেকটিভ নাউন, তাই না? সোলজার জি কমন স্যার। নাউন, বা জি পিপল স্যার। কমন নাউন, কিছু কমন নাউনের কালেকশন হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, এটা একটু মনে রাখবেন। আমি যদি বলি there are two armies on the war frontier, যুদ্ধের সম্মুখে কয়টা আর্মি আছে? ধরেন দুই দেশের দুইটা আর্মি। এই ক্ষেত্রে যদি আর্মির নিচে দাগ দেয়া থাকে, এটা কেমন নাউন? কমন নাউন। কমন নাউন। গুড, তাই না? তাহলে কালেকটিভ নাউনে কিন্তু একটু খেয়াল করবেন, যখন পুলিশ, আর্মি, টিম, ক্লাস, পাবলিক, এই শব্দগুলোকে কেবল এরকম কোটেশন মার্ক দিয়ে বলে বলো তো এটা কি, তখনই আমরা এদেরকে কালেকটিভ নাউন বলতে পারি। কিন্তু যখন সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে, টু আর্মিজ, অ্যান আর্মি, এরকম করে যখন ব্যবহার করে, সেক্ষেত্রে এটা সব সময় কমন নাউন হয়ে যায়। একটু পরে আমরা আবার ডিটেইলে পড়বো, কিন্তু আপনারা অলরেডি বেশ নলেজ রাখেন, আমি আস্তে আস্তে একটু টাচ দিয়ে যাচ্ছি। 4 নাম্বারটা, দেয়ার আর থ্রি সাদিক। কমন নাউন। কমন নাউন, এক্সেলেন্ট। যদি শুধু বলা হতো সাদিক, কেমন নাউন হতো সাদিক? প্রপার নাউন। আসসালামু আলাইকুম। কেমন নাউন হতো সাদিক? প্রপার নাউন। কিন্তু এই যে একটু আগে যে কথাটা বলেছি, টিমস এর মতো, আর্মিজ এর মতো, এর আগে কি বলেছে? থ্রি। এটা একটা ডিটারমিনার। ডিটারমিনারের পরে যে নাউনই বসে, সে নাউনটি সব সময় হয়ে যায় কমন নাউন। বাহ, এক্সেলেন্ট। মনে রাখবেন আমাদের নাউন থেকে কিন্তু মূলত দরকার হবে, মাঝে মাঝে এরকম বলে যে কোনটা নাউন ফর্ম কি, অথবা এটা কেমন নাউন, এটার ধারণা খুবই মানে কমই আসে। মূলত নাউন থেকে আমাদের এরকমই আসে যে কোনটা কেমন নাউন, আর ডিটারমিনারের ক্ষেত্রে রিলেটেড। ওকে, নাউনের খুব বেশি জটিল কোনো প্রশ্ন এরকম আসে না। নাম্বার, জেন্ডার থেকে সাধারণত ব্যাংকে খুবই কম আসে, অল্প কিছু যা আসে, যেমন সিঙ্গুলার ফর্ম কি, প্লুরাল ফর্ম কি, এটা তো মুখস্থর মতো করতে হয়। এবং জেন্ডার, কার ম্যাসকুলিন জেন্ডার কি, ফেমিনিন জেন্ডার কি, বা নিউটার জেন্ডার কি, এগুলো মূলত প্রিভিয়াস ইয়ার্সে মোটামুটি 5-7 বছরে যেগুলো এসেছে, সেগুলো একটু পরে রিভিশন করে রাখলে ইনাফ। আমাদের বইয়ে যে কয়েকটা আছে, এগুলো পড়ে একটু মনে রাখতে পারলে ইনাফ। নাউনের এতটুকুই আমাদের গুরুত্বপূর্ণ, ডিটারমিনার্স এবং কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কোন ডিটারমিনার বসে। গুড। 5 নাম্বারটা, কোনো আইডিয়া? বি নাম্বার হবে। বি নাম্বার হবে, রেসপন্সিবিলিটি। গুড। এখন এটা কেন হলো? এখন আমি এইচএসসি পর্যন্ত যতগুলো পরীক্ষা দিয়েছি, সবসময় টপিকের উপরে লেখা থাকতো প্রিপোজিশন ব্যবহার করো, ভার্ব ব্যবহার করো,
বা মডিফায়ার ব্যবহার করো, কানেক্টর ব্যবহার করো। আর আমি যখনই কম্পিটিটিভ পরীক্ষায় চলে এসেছি, মানে আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে পরবর্তী আমাদের চাকরির পরীক্ষাগুলো, এগুলোতে কিন্তু পরীক্ষার প্রশ্নে বলে দেয় না যে এইটা এই টপিকের প্রশ্ন। এইগুলোতে আমার প্রশ্ন দেখে বুঝে নিতে হয় এটা কোন টপিক। আর মনে রাখবেন, প্রশ্ন দেখা মানে হচ্ছে মূলত আমি বুঝে নিতে পারি অপশন দেখে। এখন আমার অপশনে আছে রেসপন্সিবল, রেসপন্সিবিলিটি, দা রেসপন্সিবিলিটি, রেসপন্সিবলনেস। আর আমি যখন প্রশ্নে দেখাচ্ছি, তার মানে সব রেসপন্সিবল রিলেটেড, নাউন ভার্ব এরকম ফর্মে আছে, ভার্ব এখানে নেই, নাউন অ্যাডজেক্টিভ এরকম ফর্মে আছে। তাহলে দেখি তো, তার মানে এটা হয়তো নাউন বা অ্যাডজেক্টিভ রিলেটেড টপিক থেকে এসেছে। দি এক্সিকিউটর অফ এ উইল, উইল করে যায় না, উম, মারা যাওয়ার আগে সে উইল নট অনলি হ্যাজ ফাইনাল। এখন আমাকে যে ব্ল্যাঙ্কটা দিল, এই ব্ল্যাঙ্কে আমার যে শব্দগুলো বসবে, এই ব্ল্যাঙ্কের আগের শব্দটা কি? ফাইনাল, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আর আমি জানি অ্যাডজেক্টিভের পরের শব্দটা কি হতে হবে, কি হওয়ার কথা? নাউন, Noun। নাউন স্যার। এখান থেকে আমি বুঝেছি তার মানে রেসপন্সিবল হতে পারছে না। এখন ফাইনাল, রেসপন্সিবিলিটিও নাউন, দা রেসপন্সিবিলিটিও নাউন, রেসপন্সিবলও নাউন। সি নাম্বারটা কেন বাদ দিতে পারি? কারণ অ্যাডজেক্টিভের পরে আর্টিকেল বলে তারপরে নাউন বলা যায় না। দা গুড বয় বলতে পারবো, গুড দা বয় তো বলতে পারবো না। আচ্ছা, এখন রেসপন্সিবিলিটি হলো, রেসপন্সিবলনেস হলো না কেন? রেসপন্সিবল কি ঠিক, রেসপন্সিবলনেস কি কোনো শব্দ আসলে হয়? রেসপন্সিবল, হয়। আচ্ছা, কিন্তু অর্থ আলাদা হয়। বলছে দি এক্সিকিউটর অফ এ উইল, একজন উইলের, যিনি কার্যকর করবেন, আলটিমেটলি যে উইল করে গেছে সে মারা যাওয়ার পর যে এক্সিকিউটর হবে, এটা কার্যকর করবেন, উইল নট অনলি হ্যাজ ফাইনাল রেসপন্সিবিলিটি, তার কেবল এই এই সর্বশেষ দায়িত্বই থাকবে না, বাট মে অলসো বি ফিনান্সিয়ালি লায়াবল ফর এনি মিস্টেক্স। তার ফাইনাল দায়িত্ব যেমন সে নিবে, সে যেটা বলবে সেটাই ঠিক, তেমনি একই রকম ভাবে যদি সে কোনোভাবে উইলটা বুঝতে ভুল করে, তাহলে এর জন্য যত আর্থিক ক্ষতি হবে তার জন্য সে নিজেই দায়ী থাকবে। এখন তার মানে এটা কি যে একটা দায়িত্ব, তার উপর আরোপিত একটা দায়িত্ব। আর রেসপন্সিবলনেস মানে হচ্ছে যার এই রেসপন্সিবিলিটি গ্রহণ করার যে যোগ্যতাটা আছে, কোয়ালিটিটা আছে, এটাকে বলে রেসপন্সিবলনেস। ঠিক আছে? এখন তো আমি যদি আপনাকে বলি, আচ্ছা আমি আপনাকে একটা দায়িত্ব দিতে চাই, ডু ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি, এটা বলবো নাকি ডু ইউ হ্যাভ দ্য রেসপন্সিবলনেস? তোমার মধ্যে রেসপন্সিবিলিটি নেওয়ার গুণটা আছে কিনা, সেটা হলো রেসপন্সিবলনেস। আর ঠিক আছে, তাই এখানে সেন্টেন্সের সঙ্গে রেসপন্সিবলনেসটা মানানসই না। আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, রেসপন্সিবিলিটি। গুড, মাশাআল্লাহ, ভালো। 6 নম্বরে দ্য পিচ। এখানে মনে রাখবেন, আমরা কেউ কেউ উত্তর দিচ্ছি, বাকিরা অনেকে উত্তর দিচ্ছি না, কারণ আমরা হয় এটা পারি অথবা আরেকটু সময় লাগছে বুঝতে। কিন্তু আমি আপনাদেরকে সবসময় একটা রিকোয়েস্ট করব, যদি না বোঝেন, বাকিরা বুঝলো কি বুঝলো না, বাকিরা সবাই বুঝে ফেললো কিন্তু আমি বুঝতে পারলাম না, প্রশ্নটা কিভাবে করি, দয়া করে এটাতে থাকবেন না। আপনার একজনের যদি আপনি না বোঝেন, আপনি যদি প্রশ্ন করেন, আপনাকে বোঝানো আমার দায়িত্ব। ঠিক আছে? দরকার হলে পুরো ক্লাস আমি আপনাকে এটাই বোঝাবো, কিন্তু আমি আপনাকে বোঝাবোই। তাই দয়া করে প্রশ্ন করবেন, কিন্তু প্রশ্ন না করলে তো আমি জানবো না যে আপনি যে বুঝতে পারেননি। ঠিক আছে? 6, দ্য পিচ অফ এ উইন্ড instrument depends largely on dash of the vibrating column। এখানে কি উত্তর হতে পারে? তাহলে এই জায়গায় আমরা দেখলাম গ্রামারের কোন নিয়মটা, যে অ্যাডজেক্টিভের পরে নাউন বসেছে। এইখানে দ্য পিচ অফ এ উইন্ড ইনস্ট্রুমেন্ট, উইন্ড মানে কি, যেগুলো বাঁশির মতো যেসব ইনস্ট্রুমেন্ট আছে, বাতাস দিয়ে বাজাতে হয় যেসব ইনস্ট্রুমেন্ট, সেটার পিচ, পিচ মানে হলো গলাটা কত তীক্ষ্ণ, চিকন হবে নাকি মোটা হবে, এরকম। ডিপেন্ডস লার্জলি অন, ব্যাপকভাবে নির্ভর করে। কি বলতে পারবো এখানে? ধারেন আচ্ছা, অফ দ্য ভাইব্রেটিং কলাম। তাহলে এখানে কি নিয়মে দেখলাম, দেখুন তো, এখানে একটা প্রিপোজিশন আছে না, এখানেও একটা প্রিপোজিশন আছে না। প্রিপোজিশন যখন থাকে, আমরা সবাই রাইট ফর্মস অফ ভার্বস এর এই নিয়মটার সঙ্গে পরিচিত, যে প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে, তাহলে সেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। ভার্বের সঙ্গে কি যোগ হবে? আইএনজি যোগ হবে। কারণ কি? কারণ এই যে প্রিপোজিশন, আগে অবস্থান, মানে হচ্ছে
প্রিপজিশনের কথাতে আমরা জানি যে প্রিপজিশনের পরে কোনোদিন কোনো ভার্ব বসতে পারে না, প্রিপজিশনের পরে কেবল নাউন বসতে পারে। আর এই জন্য আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যে প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সঙ্গে আমরা আইএনজি জুড়ে দিই, এবং আইএনজি জুড়ে দিলে তখন সেটা হয়ে যায় জিরান্ড। আর জিরান্ড হচ্ছে নাউন, জিরান্ড হচ্ছে নাউন। তাহলে প্রিপজিশনের পরে কি বসা লাগবে? নাউন। এখন লেন্থই তো হলো অ্যাডজেক্টিভ, লেন্থ নাউন, দা লেন্থ নাউন, লংও হলো অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে কেন দা লেন্থ হলো, কেন শুধু লেন্থ হলো না? স্যার ডি প্লাস নাউন প্লাস ডিটারমিনার প্লাস এই জায়গায় পারিনি, প্রিপোজিশন। কারণ কি অ্যাডজেক্টিভ প্লাস ডিটারমিনার প্লাস নাউন হয় না, আগে ডিটারমিনার তারপরে অ্যাডজেক্টিভ পরে হয়। কিন্তু হ্যাঁ, গুড, আরেকটা বলুন বলুন। ডিটারমিনার প্রিপোজিশনের মাঝে হচ্ছে স্যার নাউন। নির্দিষ্ট করে বুঝাইছে। নির্দিষ্ট করে বুঝিয়েছে, থ্যাংক ইউ। এই যে নির্দিষ্ট যে করে বুঝিয়েছে, আমরা কিভাবে বুঝেছি? আমরা যেই নাউনটাকে নিয়ে কথা বলছি লেন্থ, দেখুন তো তার ঠিক পরে অফ দিয়ে একটা কথা বলা আছে না? আমরা যখনই কোনো নাউন নিয়ে কথা বলি, দেখুন তো আমি কি বলবো? আই স বয় কি লিখবেন আপনি এখানে? ছোটবেলা থেকে আর্টিকেলে পড়েছি। ডি। এ লিখবো না দা লিখবো? দা হবে। তা লিখতে হবে। দা হবে স্যার। তাহলে একটা এন লিখে দেই। এন লিখতে পারবো না? এই না, কেন না? এন কেন পারবো না? ভাবেল নাই। কনসোনেন্ট আছে তাই। ভাবেল কোথায়? নাই, এই যে এন বাদ। আচ্ছা, কেউ বলছি এ, কে বলছি দা। কেন? একটা অপশন ছিল না আমাদের, ক্রস লেখার একটা অপশন ছিল না? কেন এ দা লিখতে হবে? কেন ক্রস দিতে পারবো না? অ্যাকচুয়ালি কিন্তু দেখছি স্যার এখানে তো ক্রস এবং দা দা দুইটাই বসানো যায়। এই তো গুড, এই তো আস্তে আস্তে ক্রস এবং দা বসানো যায়, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এ বসানো যায় না, নাকি? জি স্যার। আচ্ছা, বলেন তো ভাইয়েরা, আপুরা, সে বই পড়ে, ইংরেজি কি ট্রান্সলেশন কি? সে বই পড়ে। রিডস দ্য বুক। হি, ধরলাম সে ছেলে, reads a book। সবাই কি এর সঙ্গে একমত? জি। আমি কিন্তু জি, বলিনি সে একটি বই পড়ে, আমি বলছি সে বই পড়ে। এই She reads book. হি রিডস The বুক book. She reads the book. হবে না। তা হবে না। কেউ দা বলছে, এখন একজন আপু শুনতে পাচ্ছি বলছেন যে দাও হবে না, তাহলে কি ক্রস হবে নাকি? বুক এরকম? আচ্ছা, এখন খেয়াল করে দেখুন, এখানে এইটা কারেক্ট, ইয়ে হবে। এখানেও এ কারেক্ট, বাকিগুলো ভুল। এখন কেন আমরা একটু দেখে নিই, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ছোটবেলা থেকে আর্টিকেল বিষয়টা পড়তাম, নাউন পড়তে গেলে আমার একটু আর্টিকেল পড়া লাগে। আর এই আর্টিকেল পড়তে গিয়ে আমি জানি যে আমি নিজেও ছোটবেলায় এরকম কাজই করেছি, এ আর দা লিখতাম, এন তো বোঝা যেত, এ আর দা লিখতাম, দা সব জায়গায় মানায়। পরীক্ষা দিতাম, 10টার মধ্যে 6টা 7টা এমনিতে হতো, আমিও বুঝতাম না কেন হয়েছে, স্যারও বুঝতো না কেন হয়েছে, কিন্তু হয়েছে, এটাই বড় কথা। হয় নাই কেন, এটাও মাথা ঘামাতাম না। এখন খেয়াল করে দেখুন তো, এই যে আমি বলেছি সে বই পড়ে, তাই ইংরেজি যখন লিখেছি হি রিডস এ বুক, এটা আমরা এত বেশি দেখে অভ্যস্ত, তাই এটা আমার মুখে এমনিতেই চলে এসেছে রিডস এ বুক। কিন্তু যখন আমি আবার আলাদা আলাদা করে প্রশ্ন করলাম, তখন আপনি ভেবে দেখলেন কেউ কেউ যে না ঠিকই তো, এই কেন বলবে হি রিডস বুক? কিন্তু এই যে এ যে বলতে হবে, এটাকে কেমন আর্টিকেল বলে, ডেফিনিট নাকি ইনডেফিনিট? ডেফিনেটলি। মনে রাখবেন, আমাদের নাউন পড়ার Indefinite. জন্য আর্টিকেলটা খুব ডিটেইলে পড়ার প্রয়োজন নেই, কারণ আমাদের এই কোর্সের একটা মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যতটুকু প্রয়োজন সেটা ভালোভাবে পড়বো, বাকিটা আমরা একটু শিখে রাখবো, কিন্তু আমরা খুব সময় দিব না। শিখলে তো মাশাআল্লাহ শেখার কোনো শেষ নেই, কিন্তু আমার তো সময় মূল্যবান, তাই আর্টিকেল নিয়ে খুব বেশি আপনার মাথা ঘামানোর প্রয়োজন নেই। কিন্তু এটা হলো বেসিকটা একটু শিখে রাখবো। যে দেখুন তো, হি রিডস এ বুক না বলে আমি যদি বললাম সে গ্রামে বাস করে, ধরলাম সে গ্রামে বাস করে, কি বলবো? শি লিভস ভিলেজ। ইন, in এ বলবো নাকি বলবো না? বলবো না কিছু না। আচ্ছা, ইন এ ভিলেজ। ইন এ ভিলেজ, এখানেও দেখা যাচ্ছে কারো মনে হচ্ছে এ বলবো, কারো মনে হচ্ছে বলবো না। ওই আপুটা এখানে উত্তর দিলেন না। আর আপু বলেন তো, এ বলবো নাকি বলবো না? আপনার যেটা মনে হয়। বলবো না।
বলবো এ আপু? হবে না স্যার, এ হবে না। হবে না এ স্যার ডি হবে। হবে, দাও। এ হবে না আচ্ছা দেখেন তো, আমি যদি কিছু বলি হবে না। পানি পান করে, এটা ইংলিশ কি হবে? এই মহিলাটাই, আপুটাই পানি পান করে, শি ড্রিঙ্কস ওয়াটার ড্রিঙ্ক। ড্রিঙ্ক ওয়াটার। আচ্ছা, এইখানে আবার একটা এ। স্যার এ হবে না, ক্রস হবে। আমরা জানি যে এই এ এন দা অথবা ক্রসের নাম হচ্ছে জিরো আর্টিকেল। এখানে শি ইজ ড্রিঙ্কিং ওয়াটার হবে না আমি কিন্তু আপু বলিনি সে পানি পান করছে, আমি বলি সে পানি পান করে, সব সময় যেটা করে, আচ্ছা যেমন সে স্কুলে তাহলে যায়। হ্যাঁ, এই এটাই যে হবে ইনডেফিনিট টেন্স। এখন আমরা কি জানি যে এ এন দা যে বসাবো কি বসাবো না, সেটা কার সঙ্গে সম্পর্ক? এদেরকে আর্টিকেল বলে না? আর্টিকেলের সঙ্গে সম্পর্ক কার? নাউনের স্যার, নাউন। জি বলুন। আর্টিকেলের সঙ্গে সম্পর্ক কার? নাউনের নাউনের। বললেন কিন্তু, সবাই কিন্তু শুনেছেন। তা হইলে আমাকে উত্তর দেন। নাউন না মানে পার্টস অফ স্পিচ থ্যাংক ইউ। এখানে কি বলবেন? ঠিকই বলেছেন, আর্টিকেলের সঙ্গে সম্পর্ক শুধু নাউনের, আর কারো না। স্যার এখানে এন হবে এন 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 বড়। হবে না স্যার ক্রস ক্রস হবে হবে, স্যার ক্রস হবে স্যার। ক্রস হবে স্যার এখানে আর্টিকেল বসবেই না। হ্যাঁ, ক্রস দেয়া মানে কি? স্যার জিরো ক্রস হবে, ক্রস হবে। এই যে আপু একটু আগে কিন্তু বলে দিয়েছেন, আমরা সবাই শুনেছি, আমরা জানি, যারা জেনেছি আমরা রিভিশন করেছি, যারা জানতাম না। আর্টিকেলের সঙ্গে সম্পর্ক কার? নাউনের। আমি যদি আর্টিকেল বলি এন, আমি এখানে অনেস্ট ভাওয়েল সাউন্ড লিখে এন লিখে দিয়েছি, এই সেন্টেন্সে কোনো নাউন আছে? রাকিব একজন এন সৎ, নাই আমি কি বলতে পারবো রাকিব ইজ এ গুড? বলতে পারবো? না কারণ কি, আর্টিকেল বললে নাউন বলতেই হবে। গুড, সে ভালো। ভালো কি? ছেলে। মানুষ, বয়। বয়, ম্যান, হুম, স্টুডেন্ট, যাই বলি, কিন্তু এটা কি একটা নাউন? কিন্তু নাউন না বললে কি আর্টিকেল বলা যাবে না? তাহলে এখানে আর্টিকেল বলা যাবে নাকি ক্রস বসবে? ক্রস বসবে আচ্ছা, তাহলে আর্টিকেলের সঙ্গে সম্পর্ক কার? নাউনের নাউনের। এবার দেখি তো, যে হি রিডস এ বুক, এই সেন্টেন্সে নাউন কোনটা ছিল যেন আর্টিকেলের পরে? স্যার বুক। বুক স্যার। আচ্ছা, এই নাউনটা, এই যে আমাদের আজকের টপিক, আমি আস্তে আস্তে পড়াতে কিন্তু ঢুকছি। এই নাউনটা কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন? স্যার দিস ইজ কাউন্টেবল। কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন। আচ্ছা, কাউন্টেবল নাউনের এটা কি সিঙ্গুলার ফর্মে আছে নাকি প্লুরাল ফর্মে আছে? এটা সিঙ্গুলার। সিঙ্গুলার ফর্মে আছে। সিঙ্গুলার এটা ইংলিশের একটা নিয়ম, আপনি যদি কখনো কাউন্টেবল নাউন সেন্টেন্সে ব্যবহার করেন, সেটা যদি সিঙ্গুলার ফর্মে থাকে, তার আগে একটি ডিটারমিনার অবশ্যই ব্যবহার করতে হয়। আবার বলি, যদি আপনি কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার ফর্মে ব্যবহার করেন আপনার বাক্যে, তাহলে তার সঙ্গে একটি ডিটারমিনার ব্যবহার করতে হয়। এখন আর্টিকেলস গুলো কি ডিটারমিনার না? আর্টিকেল ডিটারমিনার। আর্টিকেলস গুলো কি ডিটারমিনার? আমরা ছোটবেলায় পড়েছি, যদি ভুলে গিয়ে থাকি, তাদের কাছে যে একটা বই আছে না, এই বইটা আছে না, এই বইটা? Yes, হ্যাঁ, sir. এই যে আপনাদেরকে পেজ নাম্বারটা বলে দেই। এই যে পেজ নাম্বার 1-এ, এই যে লেকচার 1-এর মধ্যে দেখুন ডিটারমিনার বলে একটা বক্স আছে, সেখানে এই যে আর্টিকেলস গুলো আছে। এখন এই কথাটার মানে কি? এখন আমি বাংলায়, এটা বাংলা ভাষা ইংরেজি ভাষা, ভাষাগত মিল দিয়ে আমরা পড়বো, কিন্তু সব তো আর একই রকম হবে না। আমি বাংলায় বলার সময় সাধারণত বলি না সে একটা বই পড়ে, সে বই পড়ে। কিন্তু ইংরেজিতে আপনি যখন বলতে চাচ্ছেন সে বই পড়ে, আপনি বই কথাটা যখন বুক আকারে লিখেছেন, তখন ইংরেজিতে নিয়ম হচ্ছে এটার আগে একটি ডিটারমিনার দিতেই হবে, এটার আগে ক্রস দেয়া যাবে না। এখন হয় এ বলেন বা দা বলেন বা দিস বলেন বা দ্যাট বলেন বা মাই, হিজ, হার, কিছু না কিছু একটা বলতে হবে। হি রিডস মাই বুক, হি রিডস দ্যাট বুক, হি রিডস ইয়োর বুক, হি রিডস হিজ বুক। কিন্তু হি রিডস এ বুক, কিন্তু হি রিডস বুক এটা বলা যাবে না। বোঝা গেছে? বোঝা গেছে? Yes, sir. এখন জি স্যার। এই এ মানে আসলে যদিও এক অর্থে ব্যবহার করা হয়, কিন্তু ইংরেজিতে এই এটা আছে, এই এটা আসলে সবসময় ব্যবহার করতে হয়, এটা যে এক বোঝায় তা না।
আমি যদি কখনো বলার সময় বলি যে আসলে সে যে বই পড়ে খালি একটা বই পড়ে, অন্য কোনো বই পড়ে না, তাহলে আমি হি রিডস এ বুক না বলে বলতাম হি রিডস ওয়ান বুক। A কি book. বলতাম? হি রিডস ওয়ান One. বুক। আমি তখন One বড় book. সংখ্যায় বলে দিতাম। আচ্ছা, তখন আপনি বুঝে নিতেন যে না আসলে সে একটা বই পড়ে, আর বই পড়ে না। অথবা আপনি এটাকে প্লুরাল ফর্মে নিয়ে যেতে পারেন, হি রিডস বুকস। সে বই পড়ে। বাংলাতে আপনি একই রকমই করবেন, সে বইগুলো পড়ে কিন্তু বলবেন না, কি বলবেন? সে বই পড়ে। কারণ একজন মানুষ তো আর সবসময় একটা বই পড়বে না। কিন্তু দেখুন শুধু বুক আপনি বলতে পারছেন না। ঠিক আছে? আচ্ছা, আবার আর্টিকেলের সঙ্গে সম্পর্ক কার? নাউনের। ডিটারমিনেন্টের সঙ্গে সম্পর্ক কার? noun. নাউনের। এখন আমি যখন বললাম আই স বয় ইন দ্য স্ট্রিট, এই বয় একটা নাউন না? জি। Yes, sir. আই কি নাউন? Pronoun. প্রোনাউন। তাহলে আর্টিকেলের সঙ্গে সম্পর্ক নেই, ডিটারমিনার সঙ্গে সম্পর্ক। স্ট্রিট কি নাউন না? হ্যাঁ, noun. এটার আগে ডিটারমিনার আছে? আছে। আচ্ছা, স্ট্রিটটা কি এটা কাউন্টেবল নাউন না? সিঙ্গুলার ফর্মে আছে না? হ্যাঁ, আচ্ছা, এখন দেখুন কাউন্টেবল নাউন সিঙ্গুলার ফর্মে আছে, এটার আগে দা বলেছে। এখন কেন এটার আগে দা বললাম, কেন এ বললাম না? ক্রস বলতে পারবো না, এটা তো শিওর নাকি? ক্রস বলতে রাস্তাটাকে পারবো? নির্দিষ্ট করে বোঝাচ্ছে। কারণ দেখুন আমি যখন আপনাদের সঙ্গে বলবো, তার আপনারা যদি আমাদের সঙ্গে এখন সামনাসামনি আমরা ক্লাস করতাম, আমি আপনাদেরকে যখন রাস্তায় একটা ছেলেকে দেখলাম, আপনারা কি বুঝতেন যে আমি আপনার বাসার সামনের রাস্তার কথা বলছি নাকি কোচিং এর সামনের রাস্তার কথা বলছি? কোচিং এর সামনে। যদিও তার মানে কি এখানে আমিও জানি কোন রাস্তার কথা বলছি, আপনিও জানি কোন রাস্তার কথা, তাহলে রাস্তাটা কি অনির্দিষ্ট নাকি নির্দিষ্ট? নির্দিষ্ট। এই জন্য আমি দা বলেছি, তাই না? কিন্তু রাস্তার সামনে কি মানে কোন ছেলেকে দেখেছি এটা কি আপনারা জানেন? আমি যখন বললাম রাস্তার সামনে একটা ছেলেকে দেখলাম, না, তাহলে ডেফিনিট প্রভাব। কথাটার মানে হলো নির্দিষ্ট, আর ইনডেফিনিট, ইনডেফিনিট মানে কি নট ডেফিনিট, নির্দিষ্ট নয়। তাহলে আমি যখন ইনডেফিনিট বলছি, দেখুন তো আমি যখন বলছি আমি শুধু ছেলে বলতে হবে। রাস্তায় ছেলেকে দেখলাম, তাহলে এটা অনির্দিষ্ট হলে দা কি বলতে পারবো? না, দা ক্রস কি দিতে পারবো? না স্যার, না। তাহলে কি দিব? এ। তাহলে বোঝা যাচ্ছে যেহেতু নাউনটা একটি কাউন্টেবল নাউন, সিঙ্গুলার ফর্মে লিখেছি, এ লিখতেই হবে। ঠিক আছে? দা কেন লিখতে পারলাম না? কারণ কোন ছেলেকে দেখেছি এটা তো আর যার সঙ্গে কথা বলছি সে আর আমি দুজনেই জানি না, দুজনই জানতে হবে যখন আমি কথা বলছি। আচ্ছা, শি লিভস ইন ভিলেজ, এখানে ভিলেজ কি একটা নাউন না? জি স্যার, নাউন। নাউন। শি আর আর কোনটা কি নাউন? শি লিভস ইন, এই তিনটা শব্দের কেউ কি নাউন? না, তাহলে এবার বলেন নাউন যে আমি লিখলাম, নাউনটা কি কাউন্টেবল নাউন? কাউন্টেবল। সিঙ্গুলার ফর্মে লিখেছি, জি স্যার। তাহলে শি লিভস ইন ভিলেজ কি বলা যাবে? এ ভিলেজ। এ ভিলেজ। এ বোঝা দিতে গেছে? হবে। এ বলতে হবে। হ্যাঁ, এখন আমি যদি বলতাম শি লিভস ইন এ ভিলেজ অফ বাইরে যাবেন? হার মাদার, এখন দেখেন তো, তাহলে দা হবে। এখন কিন্তু এই তো তাহলে ভিলেজ দেওয়া হবে স্যার। মানে আমরা জানি না অর্থে নেই। এখন আমি একটা ইঙ্গিত দিয়ে দিয়েছি কোন গ্রামে সে থাকছে, তার মায়ের যে গ্রাম সেটা। তখন আমার কি লিখতে হচ্ছে? দা। 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 গুড। শি ড্রিঙ্কস ওয়াটার, এখানে নাউনটা কোনটা? ওয়াটার। এটা কি কাউন্টেবল নাউন? আনকাউন্টেবল। না স্যার, আনকাউন্টেবল এখানে এই নিয়মই বাদ, এখানে নিয়মই খাটবে না। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যে এই যে কাউন্টেবল নাউন সিঙ্গুলার ফর্মে হলে একটা ডিটারমিনার বলতে হয়, এটা তো কাউন্টেবল নাউনই না, তাহলে এখানে কি এই নিয়ম খাটবে? ঠিক আছে। না, কিন্তু এ তো বা এন তো বলতে পারবো। যদি বলতাম শি ড্রিঙ্কস ওয়াটার অফ দা পন্ড, ঠিক করে। সে পুকুরের পানি খায়, এখানে কি পানি সাধারণ অর্থে সে পানি খায় নাকি নির্দিষ্ট করে দিয়েছে কোন জায়গার পানি খায়? দা এখানে হবে। নির্দিষ্ট হচ্ছে দা স্যার, দা হবে। হবে। তখন আমার কি বলতে হচ্ছে? শি ড্রিঙ্কস দা ওয়াটার অফ দ্য দা পন্ড। ওয়াটার অফ দ্য তাহলে আমি কি বুঝেছি কখন ডেফিনিট আর্টিকেল দা বলবো? জি এখন ভাইয়া। এই যে 6 নাম্বার থেকে আমরা যখন করছি, দ্য পিচ অফ এ উইন্ড ইনস্ট্রুমেন্ট ডিপেন্ডস লার্জলি অন, শুধু দৈর্ঘ্য নাকি দৈর্ঘ্যটা নির্দিষ্ট করে দিয়েছে কিসের দৈর্ঘ্য? নির্দিষ্ট করে দিয়েছে। দা ঠিক আছে, লেন্থ। খেয়াল রাখবেন এই নির্দিষ্ট করাটা
অন্য কোনো প্রিপোজিশনের ক্ষেত্রে সাধারণত হয় না, অফের ক্ষেত্রে হয় অবশ্যই। এখানে যদি ইন, ফর, টু, ফ্রম অন্য কোনো প্রিপোজিশন হতো তাহলে যে দা হবে এটা গ্যারান্টেড না, কিন্তু অফ দিয়ে বললে সেখানে দা লাগবেই। ঠিক আছে, তাই এখানে অ্যান্সারটা কি হচ্ছে? দা লেন্থ। দেন এটা কি বোঝাতে পেরেছি? এই যে আমি গ্রামারটা শিখলাম, মাথায় রাখতে হবে কিন্তু, মাথায় রাখতে হবে বলে ভয় পেয়ে যাবেন না যে কত কিছু মাথায় রাখতে হবে। মানুষ এরকম পড়ে তো পারছে, কিন্তু আমরা ট্রান্সলেশন করার সময় ভুলে যাই, তাই না? আমার পরীক্ষাতে ট্রান্সলেশন করতে হয় না, চাকরির পরীক্ষাতে আমরা কিছুদিন পরে শুরু করব, তখন দেখবেন যে সে গ্রামে বাস করে, ইংরেজি লিখে রেখেছি হি লিভস ইন ভিলেজ। এই জন্যই তো কষ্ট করে শিখলাম। মনে রাখবেন, আপনি একটা ভাষা শিখছেন, এই যে আমরা যে ইংরেজি ভাষা শিখছি, আপনি কখন বুঝতে পারবেন আপনি ইংরেজি ভাষা জানেন? যখন আপনি ট্রান্সলেট করতে পারবেন। তাই ট্রান্সলেশনে গুরুত্ব দিতে হবে খুব বেশি। আচ্ছা, 7 নাম্বারটা, ওয়েন্ডেল উইলকি gained prominence for dash to President Roosevelt's social reforms. ওয়েন্ডেল উইলকি আমার কষ্ট করে বোঝা দরকার নাই, যেহেতু ক্যাপিটাল লেটারে লেখা, এটা কোনো নাম। গেইনড পেয়েছে, প্রমিনেন্স মানে খ্যাতি পেয়েছে, ফর বলেন তো কি হবে এখানে? হিজ অপোজিশন। আচ্ছা, এখন এই জায়গায় আমি যদি তাকাই, অপশনে আসি, হি ইজ অপোজড, হি ইজ অপোজিশন, হি ওয়াজ অপোজিট, অপোজিং হিম, এই অপশনগুলোর মধ্যে আমরা এখন পর্যন্ত যে নিয়মগুলো দেখলাম, যে অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, এটা আমরা বুঝি হচ্ছে কি কিভাবে, কালেকটিভ নাউন কিভাবে বুঝি, কোনো ডিটারমিনার থাকলে বুঝে ফেলি কমন নাউন, আর যেগুলো ধরা ছোঁয়া যায় না, দেখা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া যায় না, এগুলোকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো আমি আবার যেগুলোকে আমরা গুনতে পারি, দেখা ছোঁয়া যায়, সেগুলো হচ্ছে কমন নাউন। আবার দেখলাম অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। আবার আমরা দেখলাম যে প্রিপোজিশনের পরেও নাউন বসে। সেক্ষেত্রে আবার নাউন বসার ক্ষেত্রে শুধু যে নাউন বসবে নাকি আর্টিকেল সহ নাউন বসবে, সেটা ডিপেন্ড করার একটা বিষয় আছে, নাউনটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। কাউন্টেবল আনকাউন্টেবল একরকম নিয়ম, তার উপর যদি অফ দিয়ে কিছু বলা থাকে তাহলে দা বসবেই, সেটা কাউন্টেবল হোক অথবা আনকাউন্টেবল হোক। আমরা যে নিয়ম মুখোমুখি হচ্ছে সেটা হচ্ছে হিজ। এই হিজ শব্দটাকে একটা পজেসিভ না? বাড়িতে ক্লাস আছে, ক্লাসটা হিজ মানে কি? তার। হিজ কথাটার মানে হচ্ছে তার। এখন মনে রাখবেন, এই পজেসিভ গুলোও হলো ডিটারমিনার। এই পজেসিভ গুলোও কি? ডিটারমিনার। আপনি খেয়াল করে দেখবেন, মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, এই শব্দগুলো আপনি যখনই বলেন তাদের পরে আপনার নাউন বলতে হয়, হয় না? হ্যাঁ। এরা হলো ডিটারমিনার। তাহলে হিজের পরে কোনোদিন অপোজ বসতে পারে? হিজ অপোজড? না। না স্যার। আচ্ছা, তাহলে ফর অপোজিং হিম। এবার বাকিগুলো, এ এ নাম্বার অপশনটা বাদ। হিজ অপোজিশন কিন্তু ঠিক আছে। হিজ অপোজিশন কি ঠিক জি আছে, স্যার। ডিটারমিনার পরে নাউন। সি নাম্বারে ভুলটা কি হয়েছে? এখানে পুরো একটা সেন্টেন্সের ইয়া দিয়ে দিছে, এটা হি তো হবে না। ওয়াজ স্যার এখানে তো অপোজিট, পুরো একটা ক্লোজ, মানে হি ওয়াজ। ক্লজ দিয়েছে, কিন্তু কেন এখানে ক্লজ দিতে পারবো না? ফরের পরে তো ক্লজ হবে না। এক্সেলেন্ট, আপনাদেরকে দেখা যাচ্ছে কিছু শেখানোর নাই আমার, আপনারা তো অলরেডি সব পারেন। ফর তো একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে তো একটা সাবজেক্ট ভার্ব মানে ক্লজ হতে পারে না। এবার কি ডি নাম্বারে ফর অপোজিং, এটা ভুল হলো কেন? এটা তো ঠিক আছে, ফরের পরে ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে এটা অর্থবহ হচ্ছে না। ওয়েন্ডেল উইল কি হবে না তো, হিজ হবে। ফর, হ্যাঁ, ফর অপোজিং হিম বললে সে তাকে অপোজ করার জন্য, তাকেটা কাকে আমরা কি জানি? স্যার এই জন্য ডি নাম্বারটা অর্থবহ না, বি নাম্বারটা কারেক্ট। দুই নম্বর হবে। কি প্রমিনেন্স ফর হিজ অপোজিশন টু রুজেভেল্ট সোশ্যাল রিফর্ম, খ্যাতি পেয়েছিলেন প্রেসিডেন্ট রুজেভেল্টের সামাজিক যে পুনর্গঠন কর্মসূচিগুলো সেগুলোতে বিরোধিতা করার কারণে। আচ্ছা, আসলে আপনাদের ইংলিশে গ্রামার অবস্থা কিন্তু ভালো, ঠিক আছে। আচ্ছা, এর থেকে অত কঠিন কিছু নাই। অনেক কঠিন ধরেন, আমি তো অনেক
বুড়ো হয়েছি, আমার অনেক পড়তে হয়েছে, পড়েছি, পড়াচ্ছি। ধরেন আপনি যত বছর ধরে পড়ছেন আমি তত বছর ধরে বা তার বেশি সময় ধরে পড়াচ্ছি, কারণ আমি তো অনেক কিছু জানবই। এখানে আসলে তো মানে খুব প্রাউড হওয়ার কিছু নেই। আপনি আমার বয়সে হলে আমার থেকে ইনশাল্লাহ আরো বেশি জানবেন। আর কিন্তু স্যার পড়াইলে এমনিতেই বেশি জানা হয়ে যায়। এই তো আপু ঘটনা বুঝতে পারছি। আমি সবসময় বলি যদি কেউ টিউশন করেন, কারো টিউশন করতে করি না আমরা একটু হালকা পকেট খরচের জন্য বা প্রয়োজনে, আমি বলি যে আমি যারা ছোট ছোট দিতে পড়ে, আমি বলি যে ক্লাস 8-এর স্টুডেন্টকে ডেকে ডেকে পড়াতে, বাংলা, ইংলিশ আর ম্যাথ তিনটাই পড়াতে। খেয়াল করে দেখেন তো এখন আবার চাকরির প্রতিযোগিতায় এসে বুঝতে পারছেন না যে স্যার ক্লাস, হায়ার ম্যাথ পড়ালে সমস্যা আছে, আমি তো স্টুডেন্ট করাই। অবশ্যই ভাই আহমেদ পড়াতে তো ভালো, আপনার ওই যে রিটেন পার্টে গিয়ে সুবিধা হবে। কিন্তু আপনি যখনই কাউকে পড়াচ্ছেন আপনি চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে তার বাংলা ইংলিশের দায়িত্বটাও নিয়ে নিতে। বেতন একটা দিবে, কিন্তু আপনি পড়াবেন কয়টা? তিনটা। দুইটা। পিয়ানো খুশি তিনটা, দুইটা কি? ম্যাথ তিনটা পড়াবেন, তিনটা বাংলা পড়াবেন, ইংলিশ পড়াবেন। খালি বলবেন যেন পড়ানোর সময় একটু চানাচুর দেয়, তাহলেই হবে। চানাচুর খাবেন আর পড়াবেন। মনে রাখবেন, আপনি আজকে ক্যারিয়ার ম্যাপে ভর্তি হয়েছেন, আজকে আপনার বাংলা ক্লাস, কালকে আপনার ইংলিশ ক্লাস, আপনার মন চাইলো না, করলেন না, খুব বেশি কিছু করার নেই, আপনি একটা প্রাপ্তবয়স্ক মানুষ। কিন্তু আপনি আজকে একটা স্টুডেন্টকে পড়াতে যাবেন, আপনার কিন্তু একটা ব্যক্তিগত একটা লজ্জা আছে, স্টুডেন্টকে আজকে এটা পড়াতে হবে, আমি নিজেই বুঝি না, এটা হয়? হয় না। তাইলে যে আপনারা নিজেরাই বলেছেন পড়াতে গেলে আরো ভালো বোঝে, তাই নিজ দায়িত্বে ক্লাস 8-এর স্টুডেন্ট যদি পান একটু পড়ানো শুরু করবেন, আপনি বোঝাতে গেলে আপনার অনেক কিছু ক্লিয়ার হয়। ওকে, আচ্ছা। বাজেট ডিপেন্ডস অন দ্য স্টেট অফ ইটস ইকোনমি অ্যান্ড দ্য স্ট্যাবিলিটি অফ ইটস কারেন্সি। কি হবে? এই নাম্বারটা স্যার। আচ্ছা, এ নাম্বারটা হলো, এটা কি নিয়মে হলো? এখন বলেছে দেখুন তো এই সেন্টেন্সে ভার্ব কোনটা? বি ডিপেন্ড। নাম্বার হবে। আচ্ছা, ডিপেন্ডস, ডিপেন্ড মানে কি ভাই? নির্ভর করা। নির্ভর করা। একটা সেন্টেন্সে যখনই আমি অর্থ বের করতে চাই তখনই আমার সেন্টেন্সের মূলত ভার্বটাকে দেখতে হয়, নির্ভর করে। দেখি তো কে নির্ভর করে, কি নির্ভর করে? বাজেট। বাজেট নির্ভর করে অন দ্য স্টেট অফ ইটস ইকোনমি, এর অর্থনীতি, অ্যান্ড দ্য স্ট্যাবিলিটি অফ ইটস কারেন্সি, এবং এর মুদ্রার স্থিতিশীলতার উপরে। দেখুন তো, একজন ভাইয়া দা কান্ট্রিজ বলেছেন, এখানে কি বলা আছে? ইটস। ইটস। স্যার এটা তো প্লুরাল। একটা নিয়ে কথা এইডস। বলছে না? এখন সিঙ্গুলার তো। বাজেট ডিপেন্ড সিঙ্গুলার, তো ইটস মানে কি সিঙ্গুলার না এটার? ইটস মানে কি এদের নাকি এটার? এটার এটা এটার। এটা ইটস সিঙ্গুলার। এখন এই যে বাজেট বসেছে, আবারও নাউনের আগে কি বসে? পজিটিভ বসে না? হুম, স্যার। কান্ট্রিজ হবে। বাংলাদেশ বাজেট নাকি বাংলাদেশের বাজেট? বাংলাদেশের। এই যে বাংলাদেশের, তখন আমার কি বলতে হবে? এই যে পেপার পড়তে গেলে দেখবেন খুব কমন আরেকটা কথা, আপনারা দেখেন না যে পড়তে গেলে কোন শব্দ পড়বো, কোন শব্দ পড়বো, একটা তো আপনি প্রিভিয়াস ইয়ার্স থেকে এসেছেই। আর এই যে এত শব্দের মাঝে আমি কোনটা পড়বো, কোনটা পড়লে কাজে লাগে, আমি আপনাদেরকে সবসময়, আমি যখন আমরা ক্লাস করি আমি একসঙ্গে বলি যে আপনি পেপার পড়া শুরু করবেন, শব্দ শিখতে বসবেন না। কিন্তু আপনি যখন কিছুদিন পড়বেন তখন আপনি দেখবেন কোনো কোনো শব্দ এতবার আসে তখন মনে হবে এই শব্দটা দেখে নেওয়া দরকার। এই যে আপনি আস্তে আস্তে ভোকাবুলারি শেখা শুরু করেছেন, পেপার পড়তে বসলে আপনি ফ্রেমওয়ার্ক ফ্রেমওয়ার্ক কথাটা এত বেশি দেখবেন, আপনি এটা ফ্রেমওয়ার্ক মানে কি না জেনে আপনি থাকতে পারবেন না। আচ্ছা, তাই এই জন্য একটু পেপার পড়া এখন থেকে, যদি আমরা চাকরির পরীক্ষায় আছি, পেপার পড়ার অভ্যাস লাগবেই নলেজ গ্যাদার করার জন্য। যদি পেপার পড়তে খুব বিরক্ত লাগে, যদি এটা অপচয় মনে না হয়, তাহলে দেখবেন প্রত্যেক মাসের শেষে নানা রকম প্রতিষ্ঠান একটা করে সম্পাদকীয় একটা সমাচার বের করে, তাই না? যে গত মাসে স্যার উল্লেখযোগ্য, সিএনএন, এরপর যে ইন্টারন্যাশনাল মিডিয়া গুলো, এগুলোর রিপোর্ট দেখলেও কি বেটার হবে? এগুলো দেখলে আপনার ইংলিশে হেল্প হবে। এগুলো দেখলে কি আপনার ইংলিশে। ইংলিশে হেল্প হবে, অবশ্যই এটা এনকারেজড। কিন্তু আপনি যদি চাকরির পরীক্ষার কথা বলেন তাহলে সাধারণত খেয়াল করে দেখবেন অত হায়ার র্যাঙ্কে না গিয়ে ওটা আপনার ইংলিশে ডেভেলপ করার জন্য ভালো। আপনি মূলত আমাদের বাংলাদেশি এডিটোরিয়াল গুলো পড়বেন, বাংলাদেশি যে ইংরেজি নিউজ পেপার গুলো আছে বা বাংলা থেকে, যদি আপনি কোনটা কোনটা নিয়ে ভালো হবে? যদি স্যার আপনি ডেইলি পছন্দ স্টারটা মতো, সব থেকে বেটার। আহ, আমি সব থেকে বেটার বলবো না, ডেইলি স্টার ভালো। ওকে, ডেইলি স্টার আছে, দা বিজনেস বিজনেস স্ট্যান্ডার্ড, বিজনেস বিগ স্ট্যান্ডার্ড আছে, ফিনান্সিয়াল, এটা স্যার কেমন? ফিনান্সিয়াল এক্সপ্রেস আছে। সাধারণত এগুলো তুলনায় ডেইলি স্টার একটু কঠিন ভোকাবুলারি ইউজ করে। ঠিক আছে, আপনি যদি ভোকাবুলারি দিয়ে চ্যালেঞ্জ হতে আর চান, যে বিগিনারদের জন্য কোনটা ভালো হবে? বিগিনারদের জন্য সাধারণত বিজনেস স্ট্যান্ডার্ড ভালো, ওদের একটু সিম্পল সেন্টেন্স ওরা লেখে, কথাগুলো সহজ করে লেখে।
ওকে, আচ্ছা, এভাবে একটু শিখবেন। আর এই যে আপনি ইকোনমিস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল এগুলো যদি পড়তে পারেন কোনোভাবে কালেক্ট করে, সিএনএন, বিবিসি, এগুলো মনে রাখবেন আপনার একটা আইডিয়া হয়ে থাকলো। একটু আস্তে আস্তে, এখনই দরকার নেই। আমি বলি যে এখন আপনি উচ্চারণের উপরে জোর দেবেন না, এখন আপনি স্যার আসলে আমি রিসার্চের সময় এই জার্নাল পড়লে ওটা অনেক ইমপ্রুভ হয়েছিল। অবশ্যই ওটা তো ইমপ্রুভমেন্টের জায়গায়। আপনি আলটিমেটলি নিজেকে যদি ইমপ্রুভ করতে যান, আমি একটা জিনিস অলরেডি পারি, এটা বারবার শিখে তো আমি এটাতে দক্ষ হব, ইমপ্রুভমেন্ট তো আসবে না, স্কিলড হব। ইমপ্রুভমেন্টের জন্য আমাকে চ্যালেঞ্জ করতে হবে, আমার ইকোনমিক্সে যেতে হবে, ওয়াল স্ট্রিট জার্নালে যেতে হবে, সেটা যারা আপনারা অ্যাডভান্সড আছেন অবশ্যই। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, এর পাশাপাশি যদি ইংরেজি জানার জন্য, তাহলে আপনি নিশ্চয়ই জানেন দি ইকোনমিস্টের, আমি সব ব্যাচে সবসময় স্টুডেন্টদের বলি, আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠছেন প্রত্যেকদিন ইকোনমিস্টের দি ইন্টেলিজেন্স, এবারের 2025 সালের কান্ট্রি অফ দ্য ইয়ার কোন দেশ? স্যার বাংলাদেশ। 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 বাংলাদেশকে যে কান্ট্রি অফ দ্য ইয়ার ঘোষণা করেছে, এটা কারা ঘোষণা করেছে? দি ইন্টেলিজেন্স নামে একটা প্রতিষ্ঠান। এই দি ইন্টেলিজেন্স, ওরা ডক্টর ইউনূসের সাহেবের কি ইন্টারভিউ নিয়েছিল। ইন্টেলিজেন্স হচ্ছে ইকোনমিক্সের একটা সিস্টার কনসার্ন। ইন্টেলিজেন্সের আপনি ইউটিউবে সার্চ করলে ফ্রিতে দেখবেন, ওরা প্রতিদিন, সপ্তাহে ওয়ার্কিং ডে ওদের 5 দিন, 22 থেকে 25 মিনিটের একটা করে ইজি একটা অডিও ক্লিপ ছাড়ে। এগুলোকে কি বলে? পডকাস্ট। কি বলে? পডকাস্ট। ওই যে কথা বলে যে বসে বসে, এইখানে তারা প্রত্যেক দিনে সারা পৃথিবী থেকে ঘুরে ঘুরে 3টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করে। এই যে তারা কি সুন্দর করে কথা বলে, সেন্টেন্স গুলো কিভাবে মেক করে, আপনি কানে হেডফোন দিয়ে বা ব্লুটুথ দিয়ে বা ফোনে স্পিকারে ছেড়ে আপনি যদি সকালবেলা উঠে আস্তে আস্তে আপনার রেডি রেডি হন কোথাও যাওয়ার জন্য, কোথাও যেতে হবে, আপনার কিন্তু আস্তে আস্তে এই যে নলেজ ইমপ্রুভ হচ্ছে। আপনি ভাইয়া যে বললেন, উনি কিন্তু রিসার্চ ওয়ার্কের জন্য জার্নাল পড়েছিলেন, উনি কিন্তু ইংরেজি শেখার জন্য পড়েননি, কিন্তু ওই ফাঁকে ফাঁকে তার ইংলিশ ইমপ্রুভ করে গিয়েছে। ওকে, প্যাসিভলি লার্ন করা শুরু করবেন। ওয়ার্ড মিনিং গুলো পড়ে পড়ে দিনে 10টা বা 15টা করে পড়ে, ফোনে রেকর্ডার অন করে পড়ে, বাকি সময় যখন কোথাও যাওয়া আসা করছেন কানে ইয়ারফোন দিয়ে শুনে ফেলবেন। গান কিন্তু আমরা কেউ মুখস্থ করতে বসি না, কিন্তু গান মুখস্থ হয়ে যায়, তাই না? আপনি এতবার শুনছেন তাই। এখন নাউনের আগে আমার কি বসে? পজিটিভ। এখানে শুধু পজিটিভটা কি আছে? দ্য কান্ট্রিজ। হ্যাঁ, আমার যদি অপশনে থাকতো এ কান্ট্রিজ বাজেট, তাহলে আমি ওটাকে সেটা কারেক্ট বলতাম, কিন্তু অপশনে তো এ কান্ট্রিজ নেই, তাই না? একটি দেশ মানে যে কোনো দেশের কি বাজেট নির্ভর করে তার অর্থনীতির উপরে এবং তার মুদ্রার স্থিতিশীলতার উপরে। কিন্তু আমরা কি জানি এটা কোন দেশ? নির্দিষ্ট কোনো দেশের কথা বলছে নাকি যে কোনো দেশ? যে কোনো দেশ। যে কোনো দেশ। আর এখানে option যদি এ কান্ট্রিজ থাকতো সেটা বেটার হতো, এখন নাই, তাই আমার মন্দের ভালো কি? দা কান্ট্রিজ। দ্য কান্ট্রি। কান্ট্রিজ হলো প্লুরাল। এই কান্ট্রিজ মানে কি? দেশগুলো। দেশগুলো বাজেট নাকি দেশগুলোর বাজেট? এই জন্য বি, সি, ডি পজিটিভ লাগছে। আবারও পজিটিভের পরে বসে নাউন। 9. Reading dash the act of interpreting printed and written words. ইজ। ইজ স্যার। এই কেন আমার নাউনের চ্যাপ্টার এলো? নাউনে যখন আমি এরকম দেখি যে সেন্টেন্সে কোনো ভার্বই নাই, দি অ্যাক্ট অফ ইন্টারপ্রেটিং প্রিন্টেড অ্যান্ড রিটেন ওয়ার্ডস, ছাপাকৃত অথবা লিখিত শব্দকে বোঝার, ইন্টারপ্রেট করার, ব্যাখ্যা করার একটা কাজ হচ্ছে কি? পড়া। তাহলে রিডিং, এই যে আইএনজি যুক্ত নাউনগুলোকে কি আমরা সিঙ্গুলার ধরি নাকি প্লুরাল ধরি? সিঙ্গুলার। সিঙ্গুলার। এটাই জন্য এখানে এসেছে। গুড। 10 নম্বরে দেখি, ইন দ্য ফেস অফ ফিনান্সিয়াল ড্যাশ, ফ্রেড ম্যাকফাডেন আর্নেস্টলি টার্ন টু রাইটিং। স্যার বাংলাটা বলবেন একটু, মানে বুঝিনি। গুড। বাংলাটা আমার কাছে কঠিন মনে হচ্ছে। মনে রাখবেন, আপনি যদি কখনো কোনো কিছুর বাক্য, আমি যখন বাংলা বোঝার চেষ্টা করবো, আপনি সেন্টেন্সের সবার আগে কাকে দেখবেন? ভার্ব। কাকে দেখবেন? ভার্বকে দেখো। আচ্ছা, ধরেন আপনি জানেন না, যে আমি জানি না, ইন দা ফেস অফ ফিনান্সিয়াল, এই একটা শব্দকে কি আপনার ভার্ব মনে হচ্ছে কিনা? না স্যার। না স্যার। এটা ম্যাকফাডেনের ভার্ব না, এটা তো বুঝতে পেরেছেন, ক্যাপিটাল লেটারে লেখা, এটা কোন কারো নাম। জি স্যার। আর্নেস্টলি টার্ন টু রাইটিং, কোনটাকে ভার্ব মনে হচ্ছে? টার্ন স্যার। এই ভার্ব। টার্ন টু রাইটিং। টার্ন টু রাইটিং। টার্ন মানে কি? মোড় নেওয়া, ঘোরা। জি স্যার। জি তাহলে স্যার। লেখার দিকে ঘুরলো। এবার বলেন, এই ঘোরার কাজটা কে করলো? সাবজেক্ট কে? সাবজেক্ট। সাবজেক্ট তো না, সাবজেক্ট তো নাই স্যার। ও আচ্ছা আচ্ছা। আপনি বলেন তো, এই যে ঘুরলো লেখার দিকে, আপনি বলেন তো কে ঘুরলো লেখার দিকে? এই যে এইটা ম্যাকফাডেন। স্যার এই যে ক্যাপিটাল। জি স্যার। ম্যাকফাডেন। আপনি নামটা বলতে কিন্তু
আমি বুঝতে পারছি এটার নাম। তাহলে ফ্রেডা ম্যাকফাডেন কি করলো? লেখালেখির দিকে ঘুরলো। আর্নেস্টলি মানে না, আর্নেস্টলি মানে হচ্ছে খুব আগ্রহ নিয়ে, ঠিক আছে, খুব আগ্রহ নিয়ে, আশা ভরে, খুব কি বলে, সিনসিয়ারলি, ঠিক আছে, লেখা দিক কেন। এবার দেখেন, ইন দ্য ফেস অফ ফিনান্সিয়াল, দেখুন তো আমি যখন বলছি হাউস অফ রহিম, বাংলা বলার সময় কে বলছি? ঘর রহিমের বলছি নাকি রহিমের ঘর? রহিমের ঘর। দেখুন, ইংরেজিতে যেটা প্রিপোজিশন দিয়ে বলা থাকে সেটা বাংলাতে আমরা আগে বলি। তাহলে ইন দ্য ফেস অফ ফিনান্সিয়াল, তাহলে নেসেসিটি। অর্থনৈতিক মুখে। আর এখন ফিনান্সিয়াল শব্দটা কি একটা অ্যাডজেক্টিভ না? জি স্যার নেসেসিটি। অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন নাউন বসে। কোনটা? নেসেসিটি নেসেসিটি। সি নাম্বার। বি আর সি থেকে কোনটা কারেক্ট? সি। সি এটা যে হবে না এটা তো বুঝতে পেরেছি, ইন দ্য ফিনান্সিয়াল দা নেসেসিটি হবে না। তাহলে স্যার এখানে স্যার একটা কোশ্চেন করতে চাই স্যার। জি জি বলুন বলুন। কথা হচ্ছে যে এরকম যদি থাকে স্যার, হ্যাঁ, হ্যাঁ আমরা ধরেন আমি মিনিংটা বুঝলাম না যে আসলে নির্দিষ্ট করে বলছে কিনা। হ্যাঁ, মনে করেন যে এরকম একটা নির্দিষ্ট করে বললো, এখানে কি দা নেসেসিটি হতে পারে স্যার? এই যে আপনি বলছেন যে বুঝবো যে শুধু নেসেসিটি হবে নাকি দা নেসেসিটি হবে। আচ্ছা, আপনি যদি দা নেসেসিটি বলেন তাহলে এটা এখানে বসান্ত, ইন দ্য ফেস অফ ফিনান্সিয়াল দা নেসেসিটি, হয় কিনা? নাকি ইন দ্য এটা তো ফেস, হবে না স্যার, কারণ এটা তো নির্দিষ্ট করে বলে নাই। সাপোজ না ধরেন না না স্যার, না না, এটা কিন্তু নির্দিষ্ট করার জন্য হয় নাই তা না ভাই। দেখুন তো, ইন দ্য ফেস অফ দা ফিনান্সিয়াল নেসেসিটি নাকি ইন দ্য ফেস অফ ফিনান্সিয়াল দা নেসেসিটি, কোনটা কারেক্ট? ফিনান্সিয়াল নেসেসিটি স্যার। দাটা যদি থাকতো, দাটা কোথায় বসতো? ফিনান্সিয়াল এর আগে। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ফিনান্সিয়াল এটা আগে বলতে চাচ্ছি। স্যার জি অফ স্যার। দা আমি যদি এইটা এখানে বি নাম্বারটা চুজ করা মানে এরকম না, ইন দ্য ফেস অফ ফিনান্সিয়াল দা নেসেসিটি। আমরা একটু আগে একটা প্রশ্ন এখানেও দেখেছি, এই যে ফাইনাল দা রেসপন্সিবিলিটি তো হতে পারে না, হলে হতে পারে দা ফাইনাল রেসপন্সিবিলিটি, তাই ও না? আচ্ছা আচ্ছা। জি স্যার জি স্যার, আমি তো বুঝতে বলতে পারি। পারবো দা গুড বয়, আমি কি গুড দা বয় বলতে পারবো? না আচ্ছা, স্যার। এখন না আপনি যেটা বলতে চাচ্ছেন যদি এরকম থাকতো যে এখানে তারা দা লিখে দিয়েছে একটা দা সহ, ইন দ্য ফেস অফ দা ফিনান্সিয়াল নেসেসিটি নাকি ইন দ্য ফেস অফ ফিনান্সিয়াল নেসেসিটি, তখন আমি কিভাবে বুঝবো, তাই জি না? স্যার। আপনি এটা বলতে জি চাচ্ছেন স্যার। না, খেয়াল করে জি দেখুন। স্যার জি স্যার, এটাই তখন কোশ্চেন আমি ছিল। দাটাই কারেক্ট বলতাম। কি বলতাম? ও আচ্ছা, দাটাই কারেক্ট বলতাম। কেন বলতাম খেয়াল করে দেখুন তো, ইন দ্য ফেস অফ ফিনান্সিয়াল নেসেসিটি, আর্থিক প্রয়োজনে। আমরা কি এখানে আর্থিক প্রয়োজনে মানুষ কত কিছুই না করে, এটা কি কোনো একজনের জন্য সত্যি নাকি সবাই করে এরকম? সবাই সবার করে। জন্য স্যার। সবাই করে। এটা হলো অনির্দিষ্ট, যখন আমি বুঝতে পারছি না এটা ঠিক কার জন্য, এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? নির্দিষ্ট। অনির্দিষ্ট। আর অনির্দিষ্ট। দাকে কেমন আর্টিকেল বলে? ডেফিনিট আর্টিকেল বলে না দাকে? জি স্যার জি স্যার। দেখুন তো এখানে কি যে, মানে যে কারো ফিনান্সিয়াল নেসেসিটির কথা বলছে নাকি ফ্রিডা ম্যাকফাডেনের? স্যার এখানে তো এই শুধু বাক্যটাতে কি যে কারো ফিনান্সিয়াল নেসেসিটির কথা বলছে নাকি ফ্রিডা ম্যাকফাডেন তার অর্থনৈতিক সমস্যায় পড়ে লেখালেখির দিকে ঝুঁকলো তার কথা বলছে? ফ্রিডম ম্যাকফেডেন। ফ্রিডম ম্যাকফাডেন এই জন্য আমরা এখানে যদি অপশনে থাকতো দা নেসেসিটি বলতাম। বোঝা গেছে? আর যদি থাকতো ইন দ্য ফেস অফ ফিনান্সিয়াল, ওই যে নেসেসিটি, পিপল ডু স্ট্রেঞ্জ থিংস, আর্থিক প্রয়োজনে মানুষ অদ্ভুত কাজ করে, তখন কি আমি দা সহটা বলতাম নাকি দা ছাড়াটা বলতাম? ভাইয়া, ওই ভাইয়াকে বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। থ্যাংক ইউ। যে প্রশ্ন করলে অনেক অ্যাসপেক্ট আসে যেটা হয়তো আমারও মাথায় আসেনি, তাই তো এটাও তো চিন্তা করা যেত। 11, দ্য ম্যানার ইন উইচ fuel enters a diesel engine is the primary factor that affects its এফিসিয়েন্সি এখন এ নাম্বার আমি এ যখন নাম্বার স্যার। option এ দেখছি এফিসিয়েন্সি, এফিশিয়েন্ট, এফিশিয়েন্টলি, দি এফিসিয়েন্সি, আমি যখন এগুলো দেখছি, আমাকে একটা সেকেন্ড একটু,
দুঃখিত, আমার ওই ফোনটা ধরা দরকার ছিল, না হলে ধরতাম না। আচ্ছা, এখন ইটস ইটস কি একটা পজেসিভ না এটার? আর আমরা এতক্ষণে এটা কি বুঝেছি, আমরা যখন নাউন পড়তে যাব আমি সবসময় কি দেখব? অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, ডিটারমিনারের পরে নাউন বসে। ইটস কে কি বলে? পজেসিভ। পজিটিভের পর নাউন বসে। পজিটিভ গুলো হলো ডিটারমাইনার। ডিটারমিনার। এটা আমরা পড়বো অ্যাডজেক্টিভ চ্যাপ্টার পড়ার সময়। পজিটিভের পরে নাউন বসে, এখানে নাউন কোথায় আছে? এফিসিয়েন্সি। আবারও দা বসবে না, এটা নিয়ে আমার মনে হয় এখন আর কারো কোনো প্রশ্ন নেই। আচ্ছা, 12 নম্বরে মনে রাখবেন, আপনার কাছে যদি কঠিন প্রথমে একটা সেন্টেন্স পড়ে মনে হবে যে আমি অর্থই বুঝিনি, কিন্তু একটু সাবধানে পড়লে, একটু থেমে পড়লে, একটু ভার্বের দিকে খেয়াল করলে আপনি বুঝবেন। আপনি আজকে থেকে একটু সাবধানে ভালোভাবে পড়া শুরু করলে আজ থেকে 1 মাস পরে আপনি খুব দ্রুত বুঝবেন। ছোটবেলায় নামতা শেখার মতো, যোগ করার মতো 5-4 যোগ করতে বলে আঙ্গুল গুনে গুনে যোগ করতে হতো, অনেক কঠিন মনে হতো। এখন ইজিলি পারি, কারণ কি যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস হয়েছে। Artificial rubies and sapphires have the same dash. হার্ডনেস। কিভাবে হার্ডনেস স্যার, সি কিভাবে নাম্বার। এত সহজে পারলেন? কি লজিক? লজিকটা আমার হচ্ছে স্যার, এখানে নাউন হবে, পরে এন্ড নাউন দিয়ে হবে স্যার, যে সেমটা কম্পোজিশন হচ্ছে স্যার অ্যাডজেক্টিভ স্যার। আর দ্য সেম একটি অ্যাডজেক্টিভ, সেটাই সেম এর পরের শব্দটা কি লাগবে? নাউন লাগবে। আবার আপু মনে হয় যেটা বলতে চাচ্ছিলেন, দেখুন তো যে এন্ড দ্বারা যুক্ত এটাতে হচ্ছে কম্পোজিশনে একটা বোঝা যায়। নাউন। হ্যাঁ, এটাও একটা আরেকটা নাউন। মানে তার মানে আরেকটাও নয়, নাউন হবে। আপু অলরেডি কিছু স্টাডি করে ফেলেছেন, যে প্যারালেলিজম বলে একটা টপিক আপু অলরেডি। পড়ি নাই। হুম, আচ্ছা, পড়ি নাই, আমি আসলে ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ও মাশা, তাহলে তো একটা ধর ভুল ত্রুটি ক্ষমা করবেন কিন্তু আপু, ঠিক আছে? না স্যার। থেকে পড়াচ্ছি, কারণ আমি তো আসলে পড়েছি হলো বিজনেস নিয়ে। এখন এই পড়াতে পড়াতে আর কি পড়াকু হয়ে গিয়েছি। যারা লড়াই করে তাদেরকে কি বলে? লড়াকু। আর যারা পড়া করে তাদেরকে কি বলে? পড়াকু না নাকি? না পড়ুয়া বলে? পড়ুয়া বলে। দেখেছেন, আমি বলেছি আমি পড়াকু। ওকে, তাহলে আপুর লিটারেচার সম্পর্কে অনেক বেশি নলেজ থাকবে, গ্রামার সম্পর্কে তো আছেই, একটু প্র্যাকটিস লাগবে জাস্ট। তাহলে কৃত্রিম রুবি, পাথর আমরা জানি, এবং স্যাফায়ার হ্যাভ দ্য সেম হার্ডনেস, একই রকম কঠোরতা থাকে, অ্যান্ড কম্পোজিশন অ্যাজ রিয়েল স্টোনস। এখানে যে একটা হার্ডোজ শব্দ আছে, কোনো শব্দ নেই, এটা ভুল একটা শব্দ কনফিউজ করার জন্য। 13, ন্যাচারাল রাবার কামস ফ্রম ড্যাশ অফ এ ট্রি। এ নাম্বার স্যার, এ নাম্বারটা কি নাউন? নাউন তো জুস। হ্যাঁ, জুসই হবে। এ কি হবে? আমি এ নাম্বার কখনোই বাকি অপশন না দা পড়লে জুস। কাজ। ফ্রম দা জুস। হ্যাঁ, দেখুন তো, দা জুস। অফ দিয়ে নির্দিষ্ট করে দিয়েছে, অফ এ ট্রি, এই জন্য আমার দা বলতে হচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা মোটামুটি ঘটনা বুঝলাম। এই ঘটনা পরে এটাই আপনাদের 1 নাম্বার পেজে যে ডিটারমিনারের যে বক্স আছে। তাহলে ডিটারমিনার্স এর আলোচনা কি দেখুন, আমি একটু আগে বলে ফেলেছি আলোচনায়, সেটা কি? ডিটারমিনার্স সেন্টেন্সে কার জন্য বসে? নাউন নাউন নাউনের জন্য। সেন্টেন্সে যদি নাউন না থাকে তাহলে সেই সেন্টেন্সে ডিটারমিনার বসতে পারে না। আর যদি সেন্টেন্সে যদি ডিটারমিনার থাকে তাহলে আপনি নিশ্চিত থাকেন সেই সেন্টেন্সে ডিটারমিনারের পরে নাউন আছেই। কথা ঠিক না? আচ্ছা, একটু দেখি তাহলে, একটু টেস্ট করে দেখি। ভাই আমি খেলাধুলা দেখি না, এটা এক্সাম্পল হিসেবে দেই আর কি। স্যার, আপনি তো আর্জেন্টিনার সাপোর্টার দেখেই বোঝা যাচ্ছে। কেন? দেখে আমি বলতে, লিখতে না হলে তো না। লিখতেন না, তাহলে ব্রাজিল আমি লিখতেন। আসলে কি ধরেন, আমার মানে আমি সত্যিকার অর্থে সেই, আমি ইন্টারমিডিয়েট পাস করেছি 2007 সালে, অনেক আগে। তখন মনে হয় আপনারা অনেক ছোট, স্কুলে টেস্কুলে পড়েন এরকম, তাই না? মানে 1-2 পড়েন এরকম হওয়ার কথা বেশিরভাগই। আর সেক্ষেত্রে এই তখন খেলা দেখেছি লাস্ট, এরপরে খেলা দেখা ছেড়ে দিয়েছে। আমার কাছে আসলে আমি সত্যি কোনো খেলা দেখি না, আমার কাছে খেলা বিষয়টা একটু মজার লাগে। মজার লাগে অন্য সেন্সে, মানে আমার কাছে মনে হয় প্রাপ্তবয়স্ক কিছু মানুষ একটা বলের পিছনে ছুটছে, এটা এত মানুষ দেখছে, এটা আমার কাছে খুব মজা লাগে ভাবলেই। তা আমি আগ্রহ পাই না। কিন্তু আর্জেন্টিনা এটা নামটা মাথায় চলে আসে। আর্জেন্টিনা ইজ মাই ফেভারিট টিম, এই সেন্টেন্সে নাউন কোনটা কোনটা? আর্জেন্টিনা,
আর্জেন্টিনা আর আর্জেন্টিনা তো নাউন, এটা টিম টিম। টিম স্যার, টিম দুইটা আর টিম। হচ্ছে টিম, দল। ঠিক আছে, আর্জেন্টিনা কেমন নাউন আপনারা মনে হয় মাশাআল্লাহ অলরেডি জানেন। স্যার এটা প্রপার নাউন। প্রপার নাউন, প্রপার একটা নাউন। দেশের নির্দিষ্ট নাম। আচ্ছা, গুড। আমরা একটু পরে আরেকটা নাউন যে টিম, এটা কেমন নাউন? কালেক্টিভ নাউন। কালেক্টিভ নাউন। কালেক্টিভ। আচ্ছা, বলেন তো এখানে ডিটারমিনার কোনটা? মাই মাই এখন বলেন তো, আর্জেন্টিনা ইজ মাই ফেভারিট নাকি আর্জেন্টিনা ইজ মাই ফেভারিট টিম? ইজ মাই ফেভারিট ইজ মাই টিম। ফেভারিট টিম আর্জেন্টিনা আমার প্রিয় নাকি আর্জেন্টিনা আমার প্রিয় দল? আমার প্রিয় দল। দল দল। তাহলে এখানে নাউনটা কোনটা? টিম টিম। আমি জানি ডিটারমিনারের পরে অবশ্যই কি থাকা লাগে? নাউন থাকতে হবে নাউন। সেই নাউনটা কোনটা পেলাম? টিম এখন আগেও না আমরা একটু আগে দেখেছি এই ডিটারমিনারের পরে যে নাউন থাকে, সে নাউন কি কখনো কালেকটিভ নাউন হতে পারে? না স্যার, কমন নাউন হয়। এটা তখন কেমন নাউন হয়ে গেছে? কমন কমন নাউন। কমন নাউন। ওই যে আমি আবারও বলেছি, আপনি যত কালেকটিভ নাউন চেনেন, আমরা যত চিনি, এদেরকে যখন শুধু ওই কোটেশন মার্ক দিয়ে বলবে বলো তো এটা কি নাউন, তখন আপনি বলবেন কালেক্টিভ। বলো তো টিম কেমন নাউন? কালেকটিভ নাউন। কিন্তু যখন এটা সেন্টেন্সে ঢুকে গেছে, তার আগে কোনো না কোনো একটা ডিটারমিনার থাকবেই, তখন আপনি বলবেন টিম কেমন নাউন? কমন নাউন। কমন। ঠিক আছে, জি স্যার। ডিটারমিনার থাকলে নাউন থাকবে। এখন আমি টিম কেটে দিলাম। স্যার একটা কোশ্চেন ছিল, জি বলুন। ডিটারমিনার পরে সবসময় কমন নাউন বসবে। জি, আমি বলি আপনি কেন প্রশ্নটা করেছেন, হয়তো বা এরকম একটা সেন্টেন্স দেখবেন, আলাদা করে বলেই দিই। একটু পরে আমাদের প্রশ্নে আসবে, দেয়ার ওয়ার 20 পাবলিক। পাবলিক কেমন নাউন? পাবলিক স্যার হচ্ছে কমন নর্মালি কি পাবলিক একটা কালেকটিভ নাউন না? কিছু কালেকটিভ মানুষ নাউন। কালেকটিভ সমাহার। নাউন কিন্তু এই জায়গায় পাবলিকের আগে কি লেখা আছে? স্যার। 20টা তো এই জায়গায় ডিটারমিনার সব। পাবলিক অবশ্যই কমন নাউন। জি স্যার। অথবা আমি বললাম, এইভাবে ভাবাই হয়নি আচ্ছা হ্যাঁ, আমরা একটু করে ভাবা শুরু করব। মেনি টিমস কেমন নাউন? টিম এখানে কমন নাউন। মেনি তো যখনই কোনো নাউন প্লুরাল ফর্মে লিখেছেন, এস সেটা এস যোগ করেছেন, এটা অবশ্যই কমন নাউন। আর মেনি কি একটা ডিটারমিনার না? তবে এস যুক্ত স্যার। থাকলেই কি স্যার কমন নাউন হবে? হ্যাঁ, যখনই কোনো নাউনকে আপনি এস যুক্ত করে লিখেছেন, তখন সেটা কমন নাউন হয়ে গিয়েছে। একটু পরে আলোচনায় আসবে। একটু আগে একজন ভাইয়া খুব সুন্দর উত্তর দিলেন না, যে ফিজিক্স কেমন নাউন? ফিজিক্স তো স্যার Abstract noun. নাউন, এটা একটা abstract সাবজেক্টের noun। নাম। আচ্ছা, জি স্যার। এখন নাউন কি পার্টস অফ স্পিচ? আমাদের ইংরেজিতে পড়ার সময় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে একটা বাক্যের এক একটা পদ 8 রকম ভাগে ভাগ তারা ইংরেজিতে করেছে। এখন মনে রাখবেন, প্রায় কখনোই আপনি একটা শব্দকে শুধু এইটা হিসাবে বলতে পারবেন না। একটু আগে আমরা দেখলাম না, সাদিক একটা প্রপার নাউন, কিন্তু যখন আমি বলছি 3 সাদিকস, তখন কি সাদিক আর প্রপার নাউন আছে নাকি কমন নাউন হয়ে গেছে? কমন নাউন হয়ে তাহলে আলটিমেটলি কোন পার্ট অফ স্পিচ, এটা আসলে স্পিচ মানে সেন্টেন্স। স্পিচ মানে কি বাক্য না? সেন্টেন্সের উপর ভিত্তি করে বোঝা যায়, এছাড়া প্রায় কখনোই আলাদাভাবে বোঝা যায় না। ঠিক আছে, যেমন আপনি বলতে পারেন ডু কি নাউন নাকি প্রোনাউন নাকি ভার্ব? verb. ডু তো ভার্ব। দেখুন তো, আপনারা দেখেন না যখন কোনো কিছু পড়েন বা কোনো কিছু কেনেন, লেখা থাকে না ডুজ অ্যান্ড ডোন্ট ডুজ, করণীয় এবং না করণীয়। এখানে কি ডুজ ভার্ব নাকি এটা নাউন? এখানে তো Noun. নাউন। তাই না? নাউন এই জন্য দেখেছেন, এখানে কিন্তু ডুজ কি একটা নাউন। এই জন্য বললাম যে প্রায় কখনোই আপনি একটা শব্দকে ধরে কান ধরে বলে দিতে পারেন না এটা এটা। কোন সেন্টেন্সে বলছি তার উপর সবচেয়ে ডিপেন্ড করে। এই ফিজিক্স কথাটা যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন, ট্রু, আবার এটা কমন নাউনও হয়ে যেতে পারে। ঠিক আছে, অনেকগুলো বিষয়ের মধ্যে একটি বিষয়। আপনি যখন বলছেন ফিজিক্স ফার্স্ট পার্ট, ফিজিক্স সেকেন্ড পার্ট, তখন আপনি ফিজিক্সকে গুনছেন, ফিজিক্সের একটা একটা পার্ট আছে, যদি পার্ট গুনছেন, তখন এটা কমন নাউন। অথবা আপনি যখন বলছেন ফিজিক্স ক্লাস, তখন কি বলছেন? ফিজিক্স ক্লাস। ফিজিক্স ক্লাস। তাহলে এখানে ক্লাসটা হলো নাউন আর ফিজিক্সটা হলো নাউন অ্যাডজেক্টিভ। আপনারা হয়তো অনেকে শুনেছেন। তাহলে নাউন অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ফিজিক্সটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো অ্যাডজেক্টিভ হতে পারে না, সেটা কেমন নাউন হয়ে যায়? কমন নাউন। ওইসব দিক থেকে এই জন্য এরকম আলাদা আলাদা ভাগ থাকবে। খুব বেশি মাথা ঘামাবো না, যতটুকু জেনে আমার পরীক্ষাটা যাবে। আর যখন কোনো কনফিউশন আসে অবশ্যই জিজ্ঞেস করবেন, কারণ কনফিউশন
সম্ভবত আমি সেটা দূর করতে পারবো। কারণ আপনার এখন যে কনফিউশন, এই কনফিউশন আমি এত বছর পড়ানোর কারণে অন্তত আরো 5-7 বছর আগে অনেকে দেখেছি। আমি তত এটা আপনি একটা কিছু বোঝার চেষ্টা করলে নিজেও বুঝতে পারবেন, ট্রু। কিন্তু আপনি যেহেতু এখন অনেক আমার থেকে কম অভিজ্ঞ, তাই আপনি একটা জিনিস হয়তো আধা ঘন্টা সময় নিয়ে বুঝবেন, আমাকে বললে আমি হয়তো এটা আপনাকে 3 মিনিটে বুঝিয়ে দিতে পারবো আমার অভিজ্ঞতার কারণে। ঠিক আছে, এই জন্য প্রশ্ন করবেন। ওকে, তাহলে আমি মনে হয় ভাইজা বলতে চাচ্ছিলেন যে তার মানে আমি ক্লিয়ার করতে পেরেছি যে আপনার যে প্রশ্নটা ছিল। এখন দেখুন, আর্জেন্টিনা আপনি যে বলেছিলেন, তাহলে এটা সবসময় আমি কমন নাউন বলবো কি না? ট্রু। আপনি যখনই সেন্টেন্সের মধ্যে দেখবেন যে কালেকটিভ এসেছে এবং আপনি এটা আমাদের ক্যারিয়ার ম্যাপের উত্তরে দেখবেন, আপনার সাধারণত যে কোনো উত্তর দেখলে কি করেন বলেন তো? গুগল সার্চ করেন না? জি স্যার। গুগল সার্চ করার পরে সাধারণত সবার উপরে কোনটা আসে? ওই যে স্যাট একাডেমি নামে একটা সাইট আছে না, নাকি জানো SATT একাডেমি আছে, ওখানে উত্তর পান। অবশ্যই তাদের প্রতি আমার রেসপেক্ট, তারা অনেক সময় নিয়ে এটা করছে। সব আমি যে সব জানি তা তো না, আমার থেকে অনেক বেশি জানা লোক আছে। কিন্তু খেয়াল করবেন এই উত্তরগুলো আমরা যখন কোনো জব টেস্টে পরীক্ষা দেই, যারা যে ফ্যাকাল্টি পরীক্ষা নেয়, IBA বলেন বিজনেস ফ্যাকাল্টি বলেন, তারা কি উত্তরগুলো ফেসবুকে দিয়ে দেয়? না, এগুলোটা আমাদের মতো কেউ না কেউ দিয়ে দেয়। বিশ্লেষণ করে একজন আমাদের দেয়। মতো কেউ দেয়, এই যে সব কোচিং থেকে কেউ না কেউ দেয়, আপনি দিয়েছেন, এখন আবার ChatGPT চলে আসে, ChatGPT থেকে দেয়, দেয় না? আচ্ছা, এখন তাই মনে রাখবেন সে যে এটাকে কোনটাকে কারেক্ট ধরেছে এটা আমি আপনি জানি না, কিন্তু আমরা লজিক জানি। এখন দেখবেন এই যে দেয়ার ওয়ার 20 পাবলিক, এইখানে অনেক জায়গায় দেখবেন পাবলিকটাতে উত্তর দেওয়া আছে কি কালেকটিভ নাউন। কিন্তু আপনি এটা যে কোনো বই কনসাল্ট করেন, আপনি তো এক্সাক্ট এই সেন্টেন্সটা পাবেন না। কিন্তু ডিটারমিন আর মনে রাখবেন, গ্রামার বই বলতে আমি ক্যারিয়ার ম্যাপের বইকে বুঝি না, আমি মাস্টার বইকে বুঝি না। মাস্টার বই অবশ্যই অনেক ভালো, ক্যারিয়ার ম্যাপের বই অবশ্যই অনেক ভালো, কিন্তু এরা কোনো মৌলিক বই না। মানে কি, এরা হলো অন্যান্য বই থেকে নিয়ে আমরা এখানে এক করেছি। ক্যামব্রিজের বই, অক্সফোর্ডের বই হলো গ্রামার বই, তাই না আপু? এই যে ইংলিশে অনার্স পড়েছেন যে আপু বললেন, গ্রামার বই কোনটা? ক্যামব্রিজের বই, অক্সফোর্ডের বই। তারা যেটা বলবে সেটা ঠিক, আমার লেখা কোনো বই কোনো গ্রামার, ইংলিশ গ্রামারের নিয়ম হতে পারে না। তাই সেখান থেকে আপনি অনুসরণ করে সেটাতে আপনি কারেক্ট বা ভুল বলবেন। ওকে, কোন একটা বইয়ে দেখেছি কিন্তু সেই বইটা ভুল হতেও পারে, মানুষ তো, যে লিখেছে মানুষ তো। কিন্তু ক্যামব্রিজ অক্সফোর্ডের ক্ষেত্রে সেটাকে রেফারেন্স ধরা যায়, অন্য কোনো বইকে না। আর্জেন্টিনা ইজ মাই ফেভারিট। তাহলে এই সেন্টেন্সে আমি টিম কেটে দিয়েছি, এই সেন্টেন্সে কোনো ডিটারমিনার আছে? কে? মাই। তাহলে ডিটারমিনার থাকলে না অবশ্যই নাউন থাকতে হয়। হ্যাঁ, জি স্যার। তাহলে এখানে নাউন কোনটা নাউন নাই। আছে? ফেভারিট তখন নাউন। এখন কি এটা নাউন হয়ে যাবে? হ্যাঁ, ওই যে আমি এটাই বোঝাতে চাচ্ছি, ডিটারমিনার আছে কিন্তু নাউন থাকবে না, এটা হতে পারে না। এখন আপনি খেয়াল করে দেখুন, বলে না হোয়াট আর ইউর ফেভারিটস, বা বলে না যে এখনকার ফেভারিটস হচ্ছে, দেখুন তো ফেভারিট নাউন অ্যাডজেক্টিভের সঙ্গে কখনো এস যুক্ত হয় নাকি নাউনের সঙ্গে এস যুক্ত হয়? নাউনের সঙ্গে। তাহলে যখন বলছি না নাউনের ফেভারিটস, সাথে। এবারের ওয়ার্ল্ড কাপের ফেভারিটস হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ফেভারিটস বলছে কি না? জি স্যার। তার মানে হুম। তখন নাউন হয়ে গিয়েছে। আর আপনি দেখুন কিভাবে সহজে বুঝে নিলেন, ডিটারমিনার আছে মানে নাউন থাকবে, যদি পরে নাউন না পাই সেন্টেন্স এখানে শেষ করে দিই, তার মানে এটাই নাউন, এখানে কোনো মিস নেই। ঠিক আছে? জি। আচ্ছা, এখন আমরা জানি ডিটারমিনারের ক্ষেত্রে কিছু ভাগ থাকে, আমাদের কম্পিটিটিভ পরীক্ষা এখান থেকে মূলত বেশি মানে তারা ফোকাস করে, সেটা হচ্ছে কাউন্ট নাউন্স বা কাউন্টেবল নাউন। আমেরিকানরা বলে কাউন্ট নাউন, ব্রিটিশ ইংলিশে বলে কাউন্টেবল নাউন, ছোটবেলা থেকে যেটা পড়ে এসেছি, উইথ নন কাউন্ট নাউন অথবা আনকাউন্টেবল নাউন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু শব্দ দুই জায়গাতেই থাকে, তাই না? ডিটারমিনার গুলো আমাদের একটু মনে রাখতে হয়। সাম, দা কাউন্টেবল নাউনের আগে বসে, আনকাউন্টেবল নাউনের আগে বসে। দিস দ্যাট দিস দোজের ক্ষেত্রে দেখুন এরা শুধু আনকাউন্টেবল নাউনের আগে বসে, নান শুধু আনকাউন্টেবল নাউনের আগে বসে, মেনির ক্ষেত্রে পরিবর্তন হয়ে যাচ্ছে, লট অফ দুজনের ক্ষেত্রেই বসতে পারে। আরেকটা শব্দ কি আমরা শুনেছি, লটস অফ? হ্যাঁ। লটস অফ। জি স্যার, লটস অফ। লটস অফ, এ লট অফ দুইটাই কিছুটা স্লাইটলি ইনফর্মাল, আমার কথা না, ডিকশনারি চেক করে দেখবেন, স্লাইটলি ইনফর্মাল। মেনি বা মাছ ব্যবহার করা ভালো, কিন্তু আমরা অনেকে, আমি মানে কাউকে কাউকে বলতে শুনেছি, তারা জানেন যে এ লট অফ বসে দুইজনের সঙ্গেই, কিন্তু লটস অফ বসে শুধু কাউন্টেবল নাউনের সঙ্গে না। লটস অফ মানিও কারেক্ট, লটস অফ ফ্রেন্ডস দুটাই কারেক্ট।
নাম্বার কথাটা যখনই আসবে, লার্জ নাম্বার অফ বা গ্রেট নাম্বার অফ, নাম্বার মানে কি সংখ্যা। কাউন্টেবল নাউন হলে কি কখনো সংখ্যা কথাটা আসতে পারে, নাম্বার কথাটা আসতে পারে না। না স্যার। নাম্বার কথাটা আসবে কাউন্টেবল নাউনের সঙ্গে। আর এ লার্জ অ্যামাউন্ট অফ, অ্যামাউন্ট বসে কার সঙ্গে, পরিমাণ, পরিমাণ। আনকাউন্টেবল নাউনের সঙ্গে। এ ফিউ, এ লিটল, আমরা জানি ফিউ বসে কাউন্টেবল নাউনের সঙ্গে, লিটল বসে আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউনের আনকাউন্টেবল সঙ্গে। নাউনের সাথে ফিউয়ার দেন, লেস দেন, মোর দেন, দুইটার ক্ষেত্রে কম্পারেটিভের বেশির ক্ষেত্রে একই, মোর দেন। এটা আপনাদের 1 নাম্বার পেজে আছে। এটা আমাদের মাঝে মাঝে দেখে একটু মনে রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা, এখন দেখুন তো, এগুলো কিছু মুখস্থ করার না। ডিটারমিনার গুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে, কাউন্টেবলের সঙ্গে কোনটা বসে, আনকাউন্টেবলের সঙ্গে কোনটা বসে। এটা আমরা শুধু একটু ডিসকাস করছি যে নাউনকে ছোট্টবেলায় পড়েছি, মূলত ভাগ করা যায় কয় ভাগে, 2 ভাগে। 2 ভাগে, অ্যাবস্ট্রাক্ট নাউন আর কনক্রিট কনক্রিট। কনক্রিট নাউন। কনক্রিট নাউন এটা কি ভিত্তিতে ভাগ করেছে আমরা কি বুঝতে পারছি? কনক্রিট মানে ইট পাথরের মতো অবস্থা অবস্থা, মানে আমরা যেটা আমাদের ইন্দ্রিয় কয়টা, 5টা। 5টা। 5টা ইন্দ্রিয়র মধ্যে আমাদের চোখ দিয়ে দেখা, নাক দিয়ে ঘ্রাণ নেওয়া, জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া, কান দিয়ে শোনা, ত্বক দিয়ে অনুভব করা। যেগুলোকে আমরা এই 5টা দিয়ে অনুভব করতে পারি, এগুলোকে কেমন নাউন বলে? কনক্রিট নাউন তাহলে বলেন তো, বাতাস, এয়ার, কেমন নাউন? কনক্রিট। কনক্রিট। বাতাস কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন না, বাতাস গায়ে লাগলে বুঝতে পারি না। হ্যাঁ, তাহলে বলেন তো, এই আর কি বলবো, লাইট কেমন নাউন? আলো। এই লাইট মানে লাইট বাল্ব না, আলো। কনক্রিট নাকি অ্যাবস্ট্রাক্ট? জি জি। লাইট আমরা তো দেখতে পারি। আপু, আলো কি আমরা দেখতে পারি? না, তাহলে অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্টে চলে যাবে। অ্যাবস্ট্রাক্ট নাউন কারণ কি, আলো কি দেখা যায়? আলো কি এনার্জি না? এনার্জি। হ্যাঁ, এনার্জি। আলো আমরা দেখি না, আলো যখন কোনো বস্তুতে পড়ে সেটা প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে, তখন আমরা দেখি। বস্তুকে দেখতে পাই। রাতের অন্ধকারে যখন টর্চ বাতি মারে তখন আমরা আলো দেখি না, আসলে ধুলোবালি দেখি, তাই না? মনে করি যে আলো দেখা যাচ্ছে, ধুলোবালি দেখি। আচ্ছা, ওইটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অথবা এটা যখন আমরা আবার লুমেনে যখন হিসেব করা হয় তখন সেটা আবার ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, আবার আবার বলছে নাউন এরকম লাফায়, এক একবার এক একটা হতে পারে, কখনো এটা এই নাউন মানে ফিক্সড এটাই হবে সেটা না। আচ্ছা, এখন আমরা মূলত দেখে এসেছি নাউন হলো 5 প্রকার। কনক্রিট নাউনের 4টা, প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ, আর অ্যাবস্ট্রাক্ট নাউন একটা। মোট কয়টা দেখেছি? সাধারণত 5টা। অ্যাবস্ট্রাক্ট নাউনের আর কোনো ভাগ টাগ নাই। ওকে, এবং খেয়াল করে দেখুন, সাধারণত আমরা যেভাবে শিখি যে প্রপার নাউন, কমন নাউন আর কালেকটিভ নাউন, এই 3টা নাউনকে আমরা কি বলি? কাউন্টেবল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন আর ম্যাটেরিয়াল নাউনকে আমরা বলি কি? আনকাউন্টেবল তাহলে নাউনকে যদি আমরা 5 ভাগে ভাগ করি, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, কোন 2টা আনকাউন্টেবল? ম্যাটেরিয়াল এন্ড অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আনকাউন্টেবল, আর প্রপার, কমন আর কালেকটিভ নাউন হচ্ছে কি? কাউন্টেবল নাউন আবারও একটু বলে রাখি, প্রকৃতপক্ষে শুধু কমন নাউন হচ্ছে কাউন্টেবল। কথাটার মানে কি, ওই যে প্রপার নাউন কাউন্টেবল ট্রু, কালেকটিভ নাউন কাউন্টেবল ট্রু। কারণ কি, এদেরকে যখনই আপনি গুনছেন তখন সে কমন নাউন হয়ে গেছে, ওই অর্থে সে কাউন্টেবল। আমি যখনই টু রহিমস বলছি, 2টা প্রপার নাউন, তখন কি রহিম আর প্রপার নাউন নেই, সে কমন নাউন হয়ে কাউন্টেবল হয়ে গেছে। বোঝাতে পেরেছি? জি স্যার জি স্যার। এটা মাথায় রাখলেও হবে, না রাখলেও হবে, সমস্যা নেই। আর সবার আগে বলি প্রপার নাউন কোনগুলো। দেখুন, একটু প্রপার নাউন কমন নাউনের সঙ্গে মিলালে হয়। যেমন ধরেন একজন মানুষের নাম মাসুদ, নাম কি? মাসুদ। মাসুদ বা ইংরেজিতে একটা ব্যাপার অন্তত সহজ, প্রপার নাউনের ফার্স্ট লেটারটা কি হয়? ক্যাপিটাল হয়। কি হয়? ক্যাপিটাল ক্যাপিটাল। একটু আগে আমরা যখন দেখেছি ফ্রিডা ম্যাকফাডেন বা উইলিন কি যেন একটা নাম দেখেছি, আমরা কিছু জানি না, কিন্তু এটা যে কোনো ব্যক্তির নাম বা কোনো বস্তুর নাম এটা আমরা বুঝে ফেলেছি কি দেখে? ক্যাপিটাল লেটার। বাংলাতে বাংলাতে কিন্তু ওই সুবিধা নেই, আছে না। না। আচ্ছা, এখন
প্রপার নাউন জিনিসটা আসলে কেন হয় একটু বলে রাখি। প্রপার নাউনটা কেন প্রপার নাউন বলে, এটা আসলে অন্য পার্সপেক্টিভ। যে বললাম, আমি জানি এটা বলে আপনারা সবাই ওই পর্যায়ে পৌঁছে গেছেন। রহিম কিভাবে প্রপার নাউন হয়? রহিম নামে তো অনেক মানুষ আছে, মুশফিক নামে তো অনেক মানুষ আছে, তাহলে এরা প্রপার নাউন কিভাবে হয়? প্রপার নাউনের বিষয়টা হচ্ছে, দেখুন তো, যে কোনো মানুষেরই বা যে কোনো কিছু আমরা যখন প্রপার, তার অনেকগুলো নাম হয়। আমি আমি একজন মানুষ, হিউম্যান, আপনারাও মানুষ। আচ্ছা, আমি একজন ম্যান, ছেলে মানুষ অর্থে যদি বলি পুরুষ, অনেকে পুরুষ মানুষ আছে, বাকিরা আমার সঙ্গে মিলছে না। বয়, ছেলে, যারা কম বয়সী আছে, দেখুন তো, তার মানে যেইটা ধরে আপনি ডাকতে পারেন সেটা নাম। পৃথিবীতে যদি এলিয়েন অ্যাটাক করতো, যদি ডাক দেয় "এই মানুষ", তাহলে আমরা সবাই ঘুরে তাকাতাম। তাহলে মানুষ শব্দটা কি একটা নাউন, কমন নাউন, সবার একই নাম। যখন বলতো "এই ছেলেরা", শুধু ছেলেরা ঘুরে তাকাতো, মেয়েরা তাকাতো না। তাহলে ছেলেরা গুলো, আমারও নাম ছেলে, তারও নামও ছেলে। কিন্তু যখন এই মুশফিক বলে ডাক দিত, তখন আমি তাকাতাম, বা অন্য যারা মুশফিক আছে। দেখুন তো, আমরা যখন নিজে নির্দিষ্ট থেকে, করে বলুন, জি জি, নির্দিষ্ট করে বলবেন, নির্দিষ্ট করে তখন বলবো। সেটা এখন প্রপার। ওই যে বললাম, মুশফিক তো আমার কাছে নির্দিষ্ট, সবার কাছে তো যার নাম মুশফিক, এরা সবাই মুশফিক না, এরা সবাই ঘুরে তাকাবে না। সিদ্দিক বলে ডাক দিলে সব সিদ্দিক ঘুরে তাকাবে না। এখন দেখুন, ঘটনাটা হচ্ছে এই যে মুশফিক যে প্রপার নাউন, এই প্রপার নাউনটা আপনার কাছে আমি প্রপার নাউন না। আপনি মুশফিক নামে আর অনেককে নিশ্চয়ই চেনেন। আমার নিজের কাছে আমি যখন, দেখুন, কাউকে পরিচয় দিতে যেতাম, এই আমি কি, আমি একজন মানুষ, আমি একজন বাংলাদেশি, আমি একজন চাকুরিজীবী, আমি একজন শিক্ষক, আমি একজন বন্ধু, আমি একজন সন্তান। ভাই, আমি এক কথা, আমি মুশফিক। মুশফিকের থেকে আমার কাছের আমার আর কোনো পরিচয় নাই, আছে কি? না, আমাদের সবার কাছে যখন আমরা পরিচয় দিতে যাই, আমরা কি আমাদের নামটা বলি না সাধারণত? জি নিজের স্যার। পরিচয়। এই নামটা হলো আমার সব থেকে কাছের। এর থেকে সম্পর্ক আমার আর অনেকটা অ্যাটমের মতো, তাই না? এর থেকে ভাঙার আর আমার কোনো সুযোগ নাই। আমি মানুষ, আমি পুরুষ, আমি ছাত্র, আমি শিক্ষক, আমি সন্তান, আমি বন্ধু, অনেক নাম বলতে পারি। আমি মুশফিক, এইটাকে আমি আর ভেঙে বলতে পারবো না। এই জন্য এই ধরনের নাউনগুলোকে কি বলে? প্রপার নাউন। প্রপার আচ্ছা, নাউন। প্রপার নাউনের আগে আর্টিকেল আমরা বলি না, ঠিক না? ঠিক কি না? না ভেজাল আছে? কিন্তু দেখুন তো, বলে না, সিটি, শহর, কমন নাউন, তার প্রপার নাউন কি? ঢাকা। রিভার, কমন নাউন। বাংলাদেশের নদীর নামও নদী, বিদেশের যে নদী আছে তাদের নামও নদী। কিন্তু পদ্মা, তার আগে কি বলছি? দা পদ্মা। আর এটা আমাদের মনে রাখতে হয়, নদীর নামের আগে সবসময় দা বলতে হয় না? জি স্যার। সমুদ্রের নামের আগে সবসময় দা বলতে হয় না? হ্যাঁ, নদীর নাম, সমুদ্রের নাম দা বলতে হয়। দা বাংলাদেশ বলা হয় নাকি না? হ্যাঁ স্যার। দা বাংলাদেশ নাকি শুধু বাংলাদেশ? তো বাংলাদেশ শুধু। বাংলাদেশ। বাংলাদেশ। দেশের নামের আগে কি আমরা দা বলি? এটা প্রপার নাউন না? আচ্ছা কিন্তু আচ্ছা। কোন কোন দেশের আগে বলি? ইউএস এর আগে বলি, ইউনাইটেড কিংডমের আগে বলি, যখন দেশেরটা কেমন দেশ এটা তাদের নামের মধ্যেই থাকে। ঠিক আছে, চেক রিপাবলিক, যদিও চেক প্রজাতন্ত্র এখন আর এই নামটা নাই, তারা নাম বদলে নিয়েছে। যে শর্ট ফর্মের যেই দেশগুলো আছে ওগুলো বিশেষভাবে হ্যাঁ, একটা হলো ইউনাইটেড কথাটা থাকবে, বা হচ্ছে রিপাবলিক, যেমন হচ্ছে আইরিশ রিপাবলিক, তার মানে দি আইরিশ রিপাবলিক। ঠিক আছে, এই ধরনের নাম যখন থাকবে তখন দি বসবে। আরেকটা শিখে রাখার জন্য আমরা মনে রাখি, সাধারণত দেখবেন যেসব নামের শেষে, দেশের নামের শেষে এস আছে, তাদের আগে দা আছে। দা মালদ্বীপস, তাই না? তারপরে দেখুন, কেন স্যার? আচ্ছা, কেন নামের সঙ্গে দা থাকে না থাকে এটা একটা লম্বা বিষয়, তো কিন্তু একটু বলে রাখি। ইউক্রেন নিয়ে এখন যুদ্ধ হচ্ছে না? জি স্যার। 2012 সাল পর্যন্ত এই দেশটার নাম ছিল দা ইউক্রেন। ইউক্রেনে কি ই আছে নাকি নাই ভাই, ভুলে গেলাম তো। ইউকে আর এ আই এন ই আছে, ই আছে না? কনফিউজ হয়ে গেলাম। 2012 সাল পর্যন্ত, রাস্তা আছে ইয়াস। হ্যাঁ, 2012 সাল, থ্যাংক ইউ, 2012 সাল পর্যন্ত ইউক্রেনের দেশটার নাম ছিল দা ইউক্রেন। ঠিক আছে, এখন 2012 সালে তারা সংবিধান বদলে তাদের নাম থেকে তারা দা বাদ দিয়েছে, কারণ যে দেশগুলো সাধারণত আগে কোনো না কোনো কলোনিয়ালিজমের মধ্যে ছিল, যেমন আমাদের ভারত মহাদেশ কি, আর এ আই এন ই হবে। হ্যাঁ, এ আই এন ই, থ্যাংক ইউ।
যারা আগে কোনো না কোনো কি কারো পৌরনিবেশিক হিসেবে ছিল, সেই দেশগুলোর সঙ্গে দা নামটা জুড়ে গিয়েছিল। কারণ এটা তো ইংরেজি ভাষা, তারা তাদের ক্ষমতা ছেড়ে দিয়েছে ইংরেজরা, তাদের ভাষাটা তো এখন আন্তর্জাতিক ভাষা রয়ে গেছে, তাই না? তাই তখন এই নামগুলোর সঙ্গে দা জুড়ে গিয়েছিল তারা নির্দিষ্ট করে বলার জন্য। তখন এটা রাশিয়ার অংশ হিসেবে স্যার ইউক্রেনের নাম ছিল হচ্ছে দা ইউক্রেন। উনিশশো এই বিরানব্বই জন্য কি আমাদের যখন আমরা যখন উপনিবেশের ভিতরে ছিলাম, দ্য ইস্ট পাকিস্তান, দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এরকম বলা হতো? হ্যাঁ, দিস নর্মালি দেখুন ওয়েস্ট ইন্ডিজের একটা দেশ আছে, এটার আগে নাম কি দা ওয়েস্ট ইন্ডিজ নাকি শুধু ওয়েস্ট ইন্ডিজ? তো ওয়েস্ট। হ্যাঁ, মানে এরকম না যে ইস্ট ওয়েস্ট আছে বলে দা ছিল। এই যে আমরা যে আপনি যেটা বললেন দ্য ইস্ট পাকিস্তান, দ্য ওয়েস্ট পাকিস্তান, এরকম যখন বলা হতো এটা কলোনিয়ালিজমে ছিল বলে। এখন আমরা স্বাধীনতার পর আমরা সংবিধানে আমাদের দেশের নাম কি রেখেছি, দা বাংলাদেশ নাকি শুধু বাংলাদেশ? বাংলাদেশ। 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 বাই চান্স যদি আমার বাবা মা আমার নাম রাখতো দা মুশফিক, তাহলে আপনি এখন আমাকে দা মুশফিক স্যার নামেই চিনতেন। এটা সব থেকে বড় কারণ প্রপার নাউনের ক্ষেত্রে। এই জন্য বলেছি যে এই নামগুলো এগুলো এখন অনেকেই মালদ্বীপ বাহামাস এরা এখন আর কারো আন্ডারে নেই, কিন্তু তাদের তাদের নামগুলো আর বদলায়নি। এই জন্য এদের নাম এখনো দা বাহামাস, দা মালদ্বীপস, দা ফিলিপিন্স এরকমই রয়ে গেছে। ঠিক আছে? ওর দেশের নাম তো মুখস্থ করতে হবে তাহলে দাদি। জি জি, না ওই যে বলেই দিলাম ভাই, শেষে এস থাকলে যেসব দেশের নামে শেষে এস আছে ওগুলো দা। বলেন তো নেদারল্যান্ডস, তাহলে দা হবে নাকি হবে না? হবে। দা দা নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস। ঠিক আছে, তাহলে আর জটিল কিছু নাই মুখস্থ করার। যখন ইউনাইটেড থাকবে দা আসবে, দ্য ইউনাইটেড আরব আমিরাতস, দ্য ইউনাইটেড কিংডম, দ্য ইউএসএ। কিন্তু কিন্তু কে একটা সবসময় কিন্তু থাকে না, জি স্যার। এই যে গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেন। এটার আগে খুব মন চাইবে সবগুলোর আগে দা বললাম এরে বলবো না, কিন্তু গ্রেট ব্রিটেনের আগে কোনো দা কিছু বসবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি নদীর নামের ক্ষেত্রে দা বসে নাকি বসে না? বসে। 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 নদীতে দা বসবে, সমুদ্রে বসবে। বসবে। তারপরে হচ্ছে মরুভূমিতে বসবে। বসবে। এখন ধরেন হর যে একটা মরুভূমির নাম আপনি জানতেন না, কিন্তু বাক্যে বলেই দিয়েছে এটা কি একটা ডেজার্ট। মরুভূমি, মরুভূমি। তাহলে আপনি এর আগে দা লিখে দিবেন। আপনার সব মুখস্থ রাখার দরকার নেই। ওকে? এখন বাংলাদেশে একটা দ্বীপ আছে না, সবাই যে ভোলা। টিকিট সেন্ট পায় না, মার্টিন। সেন্ট মার্টিনস। এটা কয়টা দ্বীপ? একটা। একটাই স্যার। একটাই, একমাত্র প্রবাল দ্বীপ। সেন্ট মার্টিনস। এটার আগে দা বসবে নাকি বসবে না? স্যার দা বসবে। বসবে স্যার। বসবে না। আমি ভুল জায়গায় লিখে ফেলেছি, আপনারা উত্তর দিয়ে দিয়েছেন। ঠিক আছে, আবার ও এটা একটু সহজ নিয়মে বলে নি। সেন্ট মার্টিনস কয়টা দ্বীপ? একটাই তো। একটা দ্বীপ। আন্দামান দ্বীপপুঞ্জ নাম শুনেছি। হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এটা একটু খেয়াল করে দেখুন, যখনই নিকোবর কোনো কিছু দ্বীপপুঞ্জ। পুঞ্জ হচ্ছে তাদের আগে দা বসবে, দি আন্দামানস। কিন্তু সেন্ট মার্টিনস তেমনি এভারেস্ট কয়টা পর্বত? একটাই স্যার। এভারেস্ট কেওক্রাডাং কয়টা পর্বত? একটা। একটা। এভারেস্টের আগে আমাদের সবার দা বলতে মন চায়, আমারও মন চায় দি এভারেস্ট, দা মাউন্ট এভারেস্ট। না, তাহলে দেখুন দ্বীপের ক্ষেত্রে এবং পর্বতের ক্ষেত্রে একটা হলে কোনো আর্টিকেল বসে না। ঠিক আছে? কিন্তু তারা যখন পুঞ্জ আকারে বসে, দি আন্দামানস, অনেকগুলো দ্বীপ মিলে একসঙ্গে বলা হয় আন্দামান দ্বীপপুঞ্জ। হিমালয়া, এভারেস্ট নিজেও কি হিমালয়ের মধ্যে না? জি স্যার। আর এদের ক্ষেত্রে দা বসবে। তাহলে মনে রাখার জন্য নদী, সমুদ্র, মরুভূমির নামের আগে দা বসবে। আমি ওগুলোই বলছি যেগুলো আপনার পরীক্ষার জন্য লাগবে, এর বেশি দরকার নাই বলে আমি বলছি না। আপনি আবার প্রেশার নিয়ে ফেলেন না, তাহলে বাকি সব শিখে ফেলতে হবে না, শিখতে হবে না, এনাফ। আচ্ছা, দ্বীপপুঞ্জ আর পর্বতের ক্ষেত্রে একটা হলে বসবে না, মনে রাখবেন। সেন্ট মার্টিনস, তার নামের মধ্যে একটা মার্টিনস আছে, এটা কিন্তু অ্যাপোস্ট্রোপিএস। মার্টিন সন্ন্যাসী, মার্টিনের দ্বীপ, তাই সেন্ট মার্টিনস। এখানে অনেকগুলো দ্বীপ না, এটার আগে কোনো আর্টিকেল বসে না। এভারেস্ট দা বলতে ইচ্ছে করবে, একটা দা বলা যাবে না।
কিন্তু দা হিমালয়াস বলতে হবে। ঠিক আছে, এখন বলে দিল আমরা দা মাউন্ট এভারেস্ট বলি না? মাউন্ট এভারেস্ট। না, শুধু এভারেস্ট বা মাউন্ট এভারেস্ট দা বলা যায় না, বলতে খুব ইচ্ছা করে। আপনি একটু দেখবেন, আবারও মনে, যখন আপনি নিয়ে কনফিউশনে থাকবেন কোথায় চেক করবেন জানেন? উইকিপিডিয়া। কোথায় চেক করবেন? উইকিপিডিয়া। বলেন তো বাংলাদেশ ব্যাংকের আগে দা আছে নাকি নাই? স্যার বাংলাদেশ ব্যাংকে নাই, কেননা তো একটা নির্দিষ্ট। কারণ এটা তো একটা প্রপার নাউন। বলেন তো জি স্যার। প্রথম আলোর আগে দা আছে নাকি নাই? না স্যার। নাই স্যার। নাই স্যার। ডেইলি স্টারের আগে দা আছে নাকি নাই? না আছে। স্যার। স্যার আর আছে। ডেইলি স্যার আছে ডেইলি স্যার। স্টারের নামে আছে স্যার। আচ্ছা, তার নামই হলো দ্য ডেইলি স্টার। বিজনেস স্ট্যান্ডার্ডের নামই হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, কিন্তু ইংরেজিতে নিয়ম আছে, নিউজ পেপারের নামের আগে দা বলতে হবে। তাহলে যাদের নামের সঙ্গে অলরেডি দা আছে তার তো দা আছেই, যার নামের সঙ্গে দা নাই তার নামের সঙ্গে আপনার লেখার সময় বলার সময় দা বলে নিতে হবে। তাহলে কি বলতে হবে? দা প্রথম আলো, স্যার। দা নিউ এজ বিডি, দা ঢাকা ট্রিবিউন। ওরা নামের সঙ্গে ওদের দা নেই, তাহলে আমার নিজের লাগিয়ে নিতে হবে। আবার মাউন্ট এভারেস্ট সঙ্গে দা বসবে নাকি বসবে না? না। বুঝবে না। বাংলাদেশ ব্যাংক, এটা প্রপার, বসবে না। তাদের প্যাডে লেখা থাকবে বাংলাদেশ ব্যাংক, কিন্তু যে কোনো দেশে কেন্দ্রীয় ব্যাংক বলার সময় তখন তার আগে দা বদলে নিতে হয়। উইকিপিডিয়াতে তখন বলা হচ্ছে দা বাংলাদেশ ব্যাংক। এই দাটা নামের অংশ না, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সেই অর্থে এদের আগে দা চলে আসে ইংরেজিতে। ঠিক আছে, আচ্ছা। দ্য ফেডারেল ব্যাংক অফ নিউ ইয়র্ক, আমরা সাধারণত আমাদের এখানে আমরা যেগুলোকে বলি সেন্ট্রাল, এই সবগুলোকে আমেরিকানরা বলে ফেডারাল, দা চলে আসে। ওকে, উইকিপিডিয়াতে চেক করে দেখবেন। আমিও যদি ভুল বলি তাহলে বুঝবেন আমিও মানুষ, মানুষ মরণশীল, মানুষ মাত্রই ভুল করে, তাই হচ্ছে উইকিপিডিয়াটা ঠিক, দেখবেন ওখানে দা বলা আছে। আবারও, তাহলে আমি কিভাবে জানবো? এটাই যে আমি যেভাবে জানি আপনি সেভাবে জানবেন, আপাতত এতটুকু জানলেই না। ঠিক আছে, বলেন তো খাল ইংলিশ কি? কেন? ক্যানেল, ক্যানেল। তাহলে দা পানামা ক্যানাল। ক্যানাল যদি হয় তার আগে দা বসবে, কিন্তু লেক, লেক বৈকাল। লেক আর খালের মধ্যে পার্থক্য কি? লেক, খাল তো লেক স্যার সেটা নির্দিষ্ট এরিয়া দ্বারা স্যার লেক আবদ্ধ, মানে হচ্ছে স্যার একটা নির্দিষ্ট জায়গায়, মানে একটা টেরিটোরিয়াল জোনের মধ্যে থাকে, যার সীমানা নির্ধারিত, মানে এর বাইরে না। আর কাল হচ্ছে কি, মানে ধারাবাহিকতা ভাবে মানে চলতে থাকবে, যার সমাপ্তি হয় না আসলে এরকম। আচ্ছা, এটার আসলে ভূতাত্ত্বিক ভাবে অনেকগুলো ব্যাখ্যা থাকে। মনে রাখবেন, যেটা মানুষ কর্তৃক সৃষ্ট সেগুলো হলো লেক, সরি, যেটা মানব কর্তৃক সৃষ্ট সেগুলো হলো খাল ক্যানাল, আর যেটা প্রাকৃতিক ভাবে সৃষ্ট সেগুলো হলো লেক ইংরেজিতে। ঠিক আছে, তাহলে ধানমন্ডি লেক এটা কি মানুষ কেটেছে নাকি প্রাকৃতিক ভাবে ছিল, আমরা এখানে পেয়েছি এইভাবেই, পরে হয়তো আমরা এটাকে স্যার, গভীর করতে পারি। তাহলে দ্য প্যানামা ক্যানাল, দ্য সুয়েজ ক্যানাল, এগুলো কি আগে ছিল নাকি আমরা মানুষরা তৈরি করেছে? এগুলো নিয়ে এখন ঝগড়াঝাটি চলছে। এগুলো হলো, যখনই নামের সঙ্গে ক্যানাল থাকবে দা বসবে, যখন নামের সঙ্গে লেক থাকবে তখন কি দা দা বসবে না। বসবে না। এবার সর্বকালের সব থেকে ঝামেলার একটা জিনিস, আপনারা ক্লিফ স্টোফেল বইটা পড়েছেন বা দেখেছেন? হলুদ রঙের একটা বই, ক্লিফ স্টোফেল। হ্যাঁ স্যার, হ্যাঁ পড়েছিলাম। হ্যাঁ। ওই বইটা আপনি এরকম দেখবেন ভাগ করা আছে, দা বসবে নাকি বসবে না। এখন আর্থ এখানেও লেখা আছে, এখানেও লেখা আছে পৃথিবী। ঘটনা কি? ঘটনাটা খুব সহজ। বলেন তো মার্স, জুপিটার, এদের আগে দা বসে নাকি বসে না? বসে স্যার। স্যার। এগুলো বসে স্যার। এগুলো প্রপার নাউন না? বসে না স্যার। এগুলো আগে দা বসে না। তাহলে দেখুন তো, উই লিভ অন দি আর্থ, এটা সহজ নিয়ম একটু বলে রাখি মনে রাখার জন্য। যখনই আপনি আর্থের ইটা স্মল লেটারে লিখেছেন তার আগে দা বসবে। তার আগে কি বসবে? দা দা। বসবে। উই লিভ ইন দা ওয়ার্ল্ড। কারণ হচ্ছে আর্থের দুইটা পরিচয় আছে, একটা হলো সে সোলার সিস্টেমের তৃতীয় গ্রহ না, পৃথিবী, আর্থ স্যার, আমাদের সৌরজগতের, আরেকটা হচ্ছে আমাদের বাসভূমি, আবাস পৃথিবী, ওয়ার্ল্ড অর্থে, বিশ্ব অর্থে। তাহলে আমার কাছে যেমন আমার এটা আর্থ, আমার বাসভূমি, যদি অন্য কোনো গ্রহে কেউ থাকে এটা তার জন্য আবার তার আবাসভূমি না? জি। থাকতো।
তাই আমি যখন আবাসভূমি নিয়ে কথা বলি, আমি কি যে কোনো আবাসভূমি নিয়ে কথা বলি নাকি আমাদেরটা নির্দিষ্ট করে কথা বলি? নির্দিষ্ট করে আমাদের এই জন্য আপনি যখনই আর্থ বলেন, ওয়ার্ল্ড বলেন, সান বলেন, মুন বলেন, তাদের আগে দা দেন। সান মুন কি প্রপার নাউন নাকি কমন নাউন? সানমুন তো কমন। প্রপার নাউন কারোর কাছে মনে হয় সান প্রপার নাউন, মুন প্রপার নাউন? না, কমন নাউন। প্রপার নাউন হলে তো সবসময় ক্যাপিটাল লেটারে লেখা হতো, তা কি লেখা হয়? না। না, কিন্তু এদের আগে না সবসময় একটা দা দেয়া হয়। সবসময় কি দেয়া হয়? তা দা। কারণ হচ্ছে সান জিনিসটা কি, সূর্য জিনিসটা কি, নক্ষত্র না সূর্য একটা? রাতে আমরা যত তারা দেখি তারাও কি এক একটা সূর্য। কাদের কাছে? ওর চারপাশে যে গ্রহগুলো ঘুরছে সেই গ্রহের পার্সপেক্টিভে সে হচ্ছে একটা সান। আমরা আমাদের পৃথিবী সহ অন্যান্য যে গ্রহগুলো আমাদের মাঝখানে তারা, যার নাম আমরা সূর্য দিয়েছি, তার চারপাশে ঘুরছে, আমাদের সূর্য হলো এটা। তাহলে এটা একটা কমন নাউন। কিন্তু আমরা যখন বলি, আমরা কি যে কোনো সূর্যের কথা বলি নাকি আমাদের সূর্য, আমাদের পৃথিবীর কথা বলি? এই জন্য এদের আগে সবসময় দি আসে। কিন্তু আপনি যদি বলেন উই ল্যান্ডেড ল্যান্ডেড অন দা মার্স নাকি ল্যান্ডেড অন মার্স? অন মার্স। অন মার্স। তাহলে উই ল্যান্ডেড অন, ক্যাপিটাল লেটারে কি আছে, কি হবে? আর্থ। উই ল্যান্ডেড অন আর্থ, আর্থ। তখন ই ক্যাপিটাল লেটারে হবে। ঠিক আছে? এই জন্যই ক্লিস্টফেলে আর্থটা দুই পাশেই আছে। ওকে, আপাতত এতটুকু জানলেই আপনার এখানে চলবে। আচ্ছা, তাহলে প্রপার নাউনের প্লুরাল হয় না। প্রপার নাউনের প্লুরাল হয় না কথাটার মানে কি? মানে হচ্ছে যখনই একে প্লুরাল করব সেই বেচারার প্রপার নাউন নেই। কমন নাউন হয়ে যায়। হ্যাঁ, ওই যে আমরা একটু আগে যে এক্সাম্পল দিয়েছি, দেয়ার আর 5 রিফাতস ইন দ্য বিল্ডিং, তার মানে এখানে রিফাতস কি আর প্রপার নাউন নেই, কমন নাউন হয়ে গেছে। কমন নাউন হয়ে গেছে। এই দেখুন, কমন নাউন হলো স্টার। এখানে দেখুন প্রপার নাউন হিসেবে কি বলা আছে? সান। সান। এখন একটু, যদি সান মুনকে আপনি ওই যে আর্থের মতো করে বলতে চান, তাহলে সান মুন সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হয়। কিন্তু আমরা সবসময় যখন দেখি, আমরা ক্যাপিটাল লেটারে দেখি নাকি আমরা দেখি লেখা থাকে দা সান? আমরা দেখি দাম। এখন বলেন, যখনই আগে কোনো ডিটারমিনার বলেছেন, এটা কি আর প্রপার নাউন আছে নাকি এটা কমন নাউন হয়ে গেছে? যেমন মঙ্গল গ্রহের কয়টা মুন? 4টা। মার্সে যে যে রোবট গিয়েছে সে দেখেছে না, আমরা জানি না, শনি গ্রহে মনে হয় 102টা কি মুন। কোনো গ্রহকে কেন্দ্র করে যারাই ঘোরে তাদেরকে কি বলে? মুন বলে। তাদেরকে কি বলে? মুন। আমাদের মুনকে যেহেতু একটা নির্দিষ্ট, তাই আমরা আমাদের চাঁদকে নিয়ে কথা বলার সময় বলি দা মুন। আমাদের জন্য যেহেতু সূর্যটা নির্দিষ্ট, তাই আমাদের সূর্যকে নিয়ে কথা বলার সময় আমরা বলি দা সান। ওকে, প্রপার নাউন হিসেবে বললে এদেরকে সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হবে, তখন আর দা বলা যায় না। কালেকটিভ নাউন্স, অলরেডি আমরা এগুলো কিন্তু আলোচনা করেছি। একই জাতীয় কমন নাউন মিলে কালেকটিভ নাউন তৈরি হয়। ফ্যামিলি, পুলিশ, আর্মি, নেভি, পার্লামেন্ট, স্ট্যাক, সিরিজ, টিম, ক্লাস, এটসেট্রা। আপনারা এখন অলরেডি জানেন, আমি যখন বলবো টু সিরিজ, তার মানে সিরিজ তখন প্রপার কমন নাউন। কালেকটিভ নাউন সাধারণত সিঙ্গুলার হিসেবে বিবেচিত হয় এবং সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এর প্রোনাউনটিও সিঙ্গুলার হয়। যেমন দ্য টিম, এই যে এটা কিন্তু কমন নাউন হয়ে গিয়েছে। ওয়ান্টস, সিঙ্গুলার হিসেবে ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে। টু অ্যারেঞ্জ এ মিটিং উইথ ইটস ফ্যান্স, এই টিমটা চায় এই টিমের যে ফ্যান আছে, ভক্ত আছে, তাদের সঙ্গে একটা মিটিং। ইটস মানে কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। আচ্ছা, আর এইখানে যদি অ্যাপোস্ট্রোফ কমা দিয়ে এসে হতো তাহলে এটা পুলার হতো না। না ভাই, ইট ইজ হয়ে যেত। কথাটার মানে ইট ইজ হচ্ছে হয়ে যেত, হ্যাঁ হ্যাঁ is স্যার, এটাই। অথবা ইট হ্যাজ, এটা পুরো আলাদা জিনিস, এটা সংক্ষিপ্ত রূপ। ইটস মানে কি ইট ইজ অথবা ইট হ্যাজ। এটা একটু একটু ইন্টারেস্টিং ব্যাপার, খেয়াল করে দেখুন, যখনই কোনো কিছু কারো বোঝায় তখন কি অ্যাপোস্ট্রফি, কিন্তু ইটস এর ক্ষেত্রে এটা উঠে যায়, উল্টোটা, তাই না? অন্যান্য ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি বসে, কিন্তু এটার ক্ষেত্রে এটা উঠে যায়, উল্টোটা হয়। এখন ভাষাতে তাদের ভাষায় আছে, আমাদের মনে রাখতে হয়। তাই
কালেকটিভ নাউনটি যখন সিঙ্গেল ইউনিট না বুঝিয়ে ডিভাইডেড ইউনিট বোঝায়, ভিন্ন মত, ভিন্ন দল, ভিন্ন সিদ্ধান্ত বোঝায়, তখন সেটি নাউন অফ মাল্টিটিউড হিসেবে ব্যবহৃত হয়। এই ঘটনাটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, একটা বিরক্তিকর বিষয়। এক কথায় আমরা মনে রাখবো যে কালেকটিভ নাউন যাদেরকে আমরা জানি, যদি এখন আসে কালেকটিভ নাউন নাই, দা আছে, তাদের মধ্যে যদি কোনো মারামারি, কাইজ্জা, কাটাকাটি থাকে, তাহলে তাদেরকে আমরা প্লুরাল ধরবো। এটা আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে একটু দিয়ে নেই। আপনারা যারা খেলা দেখেন, তাই না, আমি খেলা যখন দেখি তখনও মাঝে মাঝে একটু খেলা দেখার জন্য যখন চোখে পড়ে তখন একটু গ্রামার রিভিশন করা হয়ে যায়, শিক্ষক হলে যা হয় সমস্যা। আমরা ওয়ার্ল্ড কাপ খেলা দেখেছি, তাই না? ওখানে যে জি। বাংলাদেশ বলে, ওখানে কি আসলে বাংলাদেশ দেশটাকে বলে নাকি বাংলাদেশ টিমের কথা বলে? টিমের কথা বলে। আচ্ছা, তাহলে ওখানে টিমটা উৎস আছে, লেখা আছে বাংলাদেশ নিড 47 রানস টু উইন। খেয়াল করে দেখবেন, আইসিসি যখন কোনো খেলা আয়োজন করে এরকম কথা লেখা থাকে, বাংলাদেশ নিড 47 রানস টু উইন। এখানে সাবজেক্টটা কোনটা? বাংলাদেশ টিম। টিম কি একটা নাকি অনেকগুলো? একটা। টিম একটা, তাই না? টিমের মধ্যে মানুষ 11 জন, কিন্তু টিম কয়টা? একটা। একটা। কিন্তু ব্রিটিশ ইংলিশে যে আইসিসি, যে খেলাগুলো যারা আইসিসি যখন করে, তারা মূলত স্ট্রিক্টলি ব্রিটিশ ইংলিশ ফলো করে। ব্রিটিশ ইংলিশে কালেকটিভ নাউনগুলো সবসময় প্লুরাল, তাই তার সঙ্গে ভার্বটা কি হয়? প্লুরাল। কারণ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হয় না। এখানে কিছু এস বাই এস আছে? নাই। খেলা না দেখলে এটা স্যার। মিলিয়ে দেখবেন, ইউটিউবে খেলা মিলিয়ে দেখবেন, তারা যখন বলা থাকে, আমি নিজে চোখে দেখেছি। তাই না, নিড 47। কিন্তু আপনারা আবার দেখেন না যে আইপিএল খেলা হয় ইন্ডিয়াতে, ওই জায়গায় দেখবেন যে কে কে আর, ওই যে কলকাতা নাইট রাইডার্স, তারা বলবে নিডস 47 রানস। আচ্ছা, তারা কি বলছে? নিডস 47 রানস টু উইন। এর পুরো কারণ হচ্ছে আইপিএলরা দেখবেন তাদের বানানগুলো, তারা সেন্টার বানান সমান করার সময় কি এইটা বানান করবে টিআর, আর এইটা কি বানান টিআরই। এটা কোন বানান? ব্রিটিশ। যেটাই ব্রিটিশ। বদখত বানান সেটাই কি বানান? ব্রিটিশ বানান। বলেন না ব্রিটিশ বুদ্ধি, বলেন তো এই সহজ সরল বানানটা কার আর এই বদখত বানানটা কার? বদখত হলো ব্রিটিশ। ব্রিটিশ। এই সহজ সরল বানানটা কার আর এই বদখত বানানটা কার? বুঝতেই পারছেন কোনটা কার, হ্যাঁ। তাই না? শাড়িতে যে আমরা দাঁড়াই কোনো কিছু কেনার জন্য, এই বদখত শব্দটা কার আর এই লাইন এই কথাটা কার? বুঝতে পারছেন কোনটা ব্রিটিশ? হুম। আচ্ছা, এখন ব্রিটিশ ইংলিশে কালেকটিভ নাউনকে তারা প্লুরাল হিসেবে ধরে প্লুরাল ভার্ব ব্যবহার করে। আমেরিকানরা কালেকটিভ নাউনকে, ওই যে টিম হতো একটা, এটাকে সিঙ্গুলার ধরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করে। আমরা বাংলাদেশে এসে দুইটাকে একটা জগা খিচুড়ি বানিয়ে নিয়েছি। যদি কালেকটিভ নাউন একক বোঝায় তাহলে সে হয় সিঙ্গেল, যদি কালেকটিভ নাউন প্লুরাল হয় তাহলে সেটা হয় প্লুরাল। এরকম শিখেছি না? হ্যাঁ। দেখুন তো, তাহলে এই যে দুইটাই তো কালেকটিভ নাউন, তাহলে কেন একজন বলছে নিড আর একজন বলছে নিডস? আসলে এরকম কোনো ব্যাপার ছিল না। ব্রিটিশ আর আমেরিকান আপনি যেটা পছন্দ করেন ইউজ করতে পারেন। এখন যাই হোক, আমাদের তো পরীক্ষায় আসবে, আমরা তো আর কাইজ্জা করে পারবো না। তাহলে আমরা পরীক্ষার জন্য দেখব, সহজ কথায় দেখবেন, যখনই সেন্টেন্সের মধ্যে এমন কোনো শব্দ বলা থাকবে যেটা দেখে আপনি বুঝতে পারছেন যে এখানে তাদের মধ্যে ঐকমত্য নেই, দ্য জুরি ওয়ার ডিভাইডেড, তারা কি একমত আছে নাকি ভেঙে গেছে, অথবা প্রোনাউনে ক্লিয়ারলি বলা থাকবে প্লুরাল করে দেয়ার, সেক্ষেত্রে আপনি দ্য জুরি ওয়াজ বলবেন নাকি ওয়ার বলবেন? ওয়ার। বলবো। এই যে আমরা কিন্তু নাউনটা যে পড়ছি, নাউনটা কি সেন্টেন্সের সাবজেক্ট হয়, আর সাবজেক্ট করতে গেলে আমাদের পরে যে রাইট ফর্মস অফ ভার্বস আসবে, সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এইটা বোঝার জন্য আমরা এখন এটা শিখছি। তাহলে দ্য জুরি ওয়াজ ইউনানিমাস ইন ইটস ডিসিশন, তারা একমত হয়েছে, তাই সিঙ্গুলার সিঙ্গুলার। কিন্তু দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ডিসিশনস, যতজন জাজ আছেন, বিচারক আছেন, তারা একে অপরের সঙ্গে একমত হতে পারলেন না। দ্য কমিটি ওয়েলকামস আস, মানে কমিটি সবাই মিলে এক হয়ে তারা আমাদেরকে স্বাগত জানাচ্ছে, আমরা এখানে একটা হিসেবে ধরছি। দ্য কমিটি ওয়ার ডিভাইডেড, এই যেটা চেনা সহজ উপায়, এখানে ডিভাইডেড, ডু নট এগ্রি, ক্যান নট এগ্রি, দে আর, এই ধরনের শব্দ থাকবে। এটা খুব কঠিন কিছু না, যখন যদি পরীক্ষায় আসবে। দি আর্মি ওয়াজ ডিফিটেড,
যখন ডিফিটেড হয় তখন তো আর্মি সব মারা যায় না, কেউ মারা যায়, কেউ তখনও চাইলে যুদ্ধ করতে পারতো। কিন্তু যখন পরাজয় স্বীকার করে নেয়, পুরো টিমটা একবারে একক হিসেবে পরাজয় স্বীকার করে নেয়। কিন্তু দি আর্মি ওয়ার টেকিং দেয়ার পজিশনস, তারা যখন যুদ্ধের জন্য এক একজন এক এক জায়গায় অস্ত্র নিয়ে বসে, তাদের পজিশন নেয়, তখন তো পুরো আর্মি গিয়ে এক জায়গায় ধপাস করে বসে পড়ে না, তখন প্লুরাল হিসেবে দ্য মেম্বার্স অফ দি আর্মি ওয়ার টেকিং দেয়ার পজিশনস। দ্য ফ্যামিলি ইজ গোয়িং টু সিলেক্ট, পরিবারটা এককভাবে, আমরা এক পরিবার বলছি, একবারে 10 জন নাকি 12 জন সেটা কথা না, সিলেট যাচ্ছে। দ্য ফ্যামিলি আর এনজয়িং দ্য ঈদ অন দেয়ার ওন। মনে রাখবেন, আপনাকে একটা হিন্ট বাক্যে বলে দিবে, এখানে তারা ঝগড়া করে নাই, ঠিক আছে, কিন্তু বাক্যে বলে দিয়েছে দেয়ার ওন ওয়েজ, পরিবারটা যার যার মতো করে এরকম এনজয়। হিন্ট যদি না দেয়া থাকে তাহলে অলওয়েজ আমরা সিঙ্গুলারই দিব, তাই তো? জি, যদি কোনো এরকম হিন্ট না দেয়া থাকে আপনি সিঙ্গুলার দেবেন। আপনি যদি বলেন কিভাবে বুঝবো যে হিন্ট দেয়া আছে, যদি হিন্ট না দেয়া থাকে আপনি সিঙ্গুলার দেবেন, আমেরিকান ইংলিশ নিয়ম করে দেবেন। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন্স। ম্যাটেরিয়াল নাউন্সের ঘটনা কি? যেগুলো কোনো কিছুর উপাদান। এখন আমরা একটু আগে দেখেছি কাউন্টেবল আনকাউন্টেবল, আমাদের একটু পরে আসবে, যেটা ওই পরের এমসিকিউ গুলো আমরা সলভ করবো, সমস্যা নেই। আজকের ক্লাসে না শেষ করতে পারবো না, পরের ক্লাসে আবার শেষ করব, ঠিক আছে? এটা আমার ওনাদের কাছ থেকে ক্যারিয়ার ম্যাপ থেকে সময় নেওয়া আছে। আমি প্রথম দিকের লেকচারগুলোতে একটু বেশি সময় নিয়ে পড়াবো, কারণ পরের লেকচারগুলোতে কম সময় কমপ্লিট হয়ে যাবে। তাই প্রথম দিকে যদি আমি স্ট্রং না করে বোঝাতে পারি, পরের দিকে আমার জন্যই কষ্ট, এগুলো কাটানো। ম্যাটেরিয়াল নাউন কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল স্যার, Uncountable. আনকাউন্টেবল। আচ্ছা, আচ্ছা, বলুন তো, স্টার কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন? আনকাউন্টেবল। ওকে, শিওর সবাই? স্টার আনকাউন্টেবল? না স্যার। আচ্ছা, এমনি স্যার গোনা যায়, কিন্তু আকাশের তারা। ভাই বলছে অনেক। অসংখ্য। এটা কাউন্টেবল। এই স্টারকে আমরা আনকাউন্টেবল যারা বলে ফেলি, কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে শেখার সময় এরকম শিখেছি, স্যার বলেছেন যেটা যেটা অগণনীয় সেগুলো কি আনকাউন্টেবল। আসলে বাংলা আমরা বোঝার সময় একটু ভুলভাবে ব্যাখ্যা করে বুঝেছি বা বুঝিয়েছি। সেটা হলো স্টার, ভাইয়া বলতে যাচ্ছিলেন এটা অসংখ্য, এটার মানে এই না এটা গোনা যায় না, এটা আমরা গুণে শেষ করতে পারবো না। দেখুন, আমাকে যদি এক মুঠ চাল দেওয়া হয়, আমি কি গুনতে পারবো না? জি স্যার পারবো। পারবো স্যার। পারবো, কিন্তু দৈনন্দিন জীবনে কি আমি চাল গুনে গুনে হিসাব করি নাকি ভর না করে? স্যার, ভর করে হিসাব করা ভর হয়। করে, পরিমাণ। পাথর, বালু, এগুলো এগুলো ভর করে। করে মানে পরিমাণ আছে। জি যা স্যার। আমরা পরিমাণ করি, ভর করি, হয় সেটা লিটারে হোক, সেটা টনে হোক, সেটা মনে হোক, সেটা কেজিতে, যে বা হোক সেটা গ্রামে, আমি যে হিসেবেই ভর করি না কেন, গোল্ড কি জানি হিসাব, ক্যারাটে হিসাব করা হয় না, গোল্ড গ্রামে হিসাব করা হয় না? তাহলে এই যেটাই আপনি ভর করছেন সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, যেটাই আপনি ভর করছেন সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আনকাউন্টেবল নাউন শুধু দুই প্রকার নাউন হতে পারে, মনে আছে, হয় ম্যাটেরিয়াল নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারা তো রাতের আকাশে তারা তো দেখা যায়, যেটা দেখা যায় সেটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে? না। না স্যার। তাহলে আমি কি বলি রাতের আকাশে 10 কেজি তারা উঠেছে? না। সেটাও বলি না। তাহলে আমি যদি ভর করে না করতে না পারি তাহলে সেটা ম্যাটেরিয়াল না, যদি সেটা আমি চোখে দেখতে পারি তাহলে সেটা অ্যাবস্ট্রাক্টও না। তার মানে স্টার কি কোনোভাবে অ্যাবস্ট্রাক্ট কাউন্টেবল নাউন হতে পারে নাকি স্টার কাউন্টেবল নাউন? কাউন্টেবল। ম্যাটেরিয়াল নাউন গুলো কি হবে? অবশ্যই আমি ভর করতে পারি। এখন গোল্ড, বলেন তো, গোল্ড কে আমরা কি বলি, ম্যাটেরিয়াল নাউন নাকি কমন নাউন? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল। স্টুডেন্ট কে আমরা কি বলি, ম্যাটেরিয়াল নাউন নাকি কমন নাউন? কমন কমন নাউন। স্যার। হাজবেন্ড কে আমরা কি বলি, ম্যাটেরিয়াল নাউন নাকি কমন নাউন? কমন নাউন। কমন। কেন বলে না এটা হাজবেন্ড ম্যাটেরিয়াল বা ওয়াইফ ম্যাটেরিয়াল? তাহলে ভর করা হচ্ছে না, আর এটা আবার অন্য অর্থে বলে, তাই না? যাকে তাহলে দেখুন, কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের মধ্যে মূল পার্থক্যটাই হচ্ছে শুধু গোনা, আর কোনো পার্থক্য নেই। বাংলাদেশেও গোল্ডকে বলা হবে গোল্ড, যদি আমরা সবাই একই ইংরেজি ভাষায় কথা বলতাম। ইউএসএ তে গিয়েও আমি গোল্ডকে গোল্ডই বলবো, যে কোনো দেশে পড়াশোনা করে তাকেও বলে শিক্ষার্থী, স্টুডেন্ট, বিদেশেও বলে স্টুডেন্ট। দুজনের মধ্যে শুধু পার্থক্যটা কি, কাউন্ট করা অথবা না করা। স্টুডেন্টকে আমরা হিসাব করি সংখ্যায় গুণে, হাজবেন্ডকে আমরা হিসাব করি সংখ্যায় গুণে, কিন্তু গোল্ডকে আমরা হিসাব করি ভর করে। ঠিক আছে? এখন আরেকটা মজার জিনিস দেখেন, ম্যাটেরিয়াল কথাটা মানে কি উপাদান না? আমি জি আপনাদেরকে স্যার। অলরেডি এটা বুঝিয়ে দিয়েছি, তাই আমি আশা করি আপনারা এটা উত্তর দিতে পারবেন।
আই লাভ চিকেন। বলেন তো চিকেন কেমন নাউন? স্যার কমন নাউন। অ্যাবস্ট্রাক্ট নাকি কনক্রিট? চিকেন কি অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি কনক্রিট নাউন? কনক্রিট। কনক্রিট কনক্রিট নাউন নাউন। হলে কনক্রিটের মধ্যে আবার 4টা ভাগ আছে না, প্রপার নাউন এটা? কমন না, নাউন। কমন নাউন। কমন নাউন। আচ্ছা, কারেক্টিভ নাউন তো না, এটা তো শিওর, তাই না? এটা ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, এক্সেলেন্ট। এই ভাই ঠিক বলেছেন। And ভাই আপনি কিভাবে বুঝলেন এটা ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন না? স্যার চিকেন তো আমরা স্যার ভর এটা করে কেজিতে কিনি। ভর করে চিকেন তো কেনা ওজন হয়। করে ওজন করা হয়। মাংস, কোনো কিছুর মাংস। আমি গরু ভালোবাসি, কি বলবো, আই লাভ কাউ নাকি আই লাভ বিফ? আই লাভ বিফ। বিফ হবে স্যার। কেন ভাই, আমি আসলে গরুর মাংসই পছন্দ, আমার গরু ভালো লাগতে পারে না? গরু আমার গরু ভালো। তাহলে প্রাণী হবে, প্রাণী উল্লেখ করতে হবে নাকি? হ্যাঁ বলেন, আমি গরু ভালোবাসি। বলেন, আমি গরু বলতে কি, আমি যখন বলছি আরে ও তো গরু খুব পছন্দ করে, মানুষ বলে না গরু বলতে কি, গরুর বলতে কি প্রাণীটাকে পছন্দ করে বলে নাকি আই লাভ কাউই হবে। মাংস মানে গরুর মাংস? তখন আপনি ইংলিশে লেখার সময় কি লিখবেন? বলবো বিফ। বিফ। বলি বা ছাগলের ক্ষেত্রে মাটন বলে, আমি বোঝার জন্য বলছি, মাটন। ঠিক আছে? যে এদের মাংসের এই নাম, এটা আমি জানি। শুকরের মাংসের ক্ষেত্রে জানি। এখন দেখুন, বিফ কি আমরা সংখ্যায় গুণে কিনি, মাটন কি আমরা সংখ্যায় গুণে কিনি নাকি ভর করে? ভর করে। ভর না করে। স্যার ভর করে। তার মানে এটা কি ম্যাটেরিয়াল নাউন না? হুম। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখুন তো, আমি যদি বলি না আমার কাছে গরু প্রাণীটাকেই লাগে, তাহলে আমি কি বলবো? আই লাভ কাউ। খাও। কাউ। এটা কমন নাউন হয়ে গেল। এটা কমন বলতে নাউন। পারবো আই লাভ কাউ? ভাই স্যার আমরা দা কাউ হবে। আসলাম, কাউ কি একটা কাউন্টেবল নাউন? জি স্যার। কাউ তো স্যার গরু গোনা যায় না, কাউন্টেবল নাউন না? জি স্যার। জি স্যার। অবশ্যই। এটা কি সিঙ্গুলার ফর্মে আর্টিকেল ছাড়া লেখা যাবে? না না। না। এই যে, এ কাউ রচনা লেখার সময় লিখতে হয় এ কাউ, অথবা আই লাভ কাউস। তখন তাহলে এখন গরুর মাংসের আলাদা নাম আছে, ভেড়ার মাংসের আলাদা নাম আছে, চিকেনের মাংসের কি আলাদা নাম আছে? না। তাই আপনি যখন বলবেন আই লাভ চিকেন, তখন আপনি বুঝে নিচ্ছেন এটা কোনো আর্টিকেল, ম্যাটেরিয়াল নাউন হয়ে যাবে। কোনো আর্টিকেল আছে সামনে, না। তখন আপনি বুঝে ফেলেছেন তার মানে এটা ম্যাটেরিয়াল নাউন, আনকাউন্টেবল। কারণ কমন নাউন যদি হতো, আর্টিকেল ছাড়া কি লেখা যায় কমন নাউন? না। তাহলে বলতে হতো আই লাভ এ চিকেন, অথবা বলতে হতো আই লাভ চিকেনস। তাহলে বুঝতাম আমি মুরগি ভালোবাসি, মুরগির দৌড়ায়, এটা আমার কাছে দেখতে ভালো লাগে। ঠিক আছে, বাক্য দেখে আমরা বুঝতে পারি কোনটা কেমন। এবং আপনি কি খেয়াল করে দেখেছেন, বিফ দিয়ে তৈরি হয় না? কাউ এর ভিতরে ম্যাটেরিয়াল কি বিফ না? হুম। কয়েকটা কাউ একসঙ্গে থাকলে তাদেরকে কি বলে? হার্ড বলে না, হার্ড অফ কাউস। তাহলে ম্যাটেরিয়াল নাউন দিয়ে তৈরি হয় কমন নাউন, আর কিছু কমন নাউন একত্র হলে সেটাকে কি বলে? কালেকটিভ। কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। পেপার কাগজ কেমন নাউন? ম্যাটেরিয়াল নাউন। এখানে পেপার মানে পেজ না, পেপার কাগজটা। পেপার। পেপার মিলে কি তৈরি হয়? বুক। 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 কিছু বুককে একসঙ্গে কি বলে? লাইব্রেরি। লাইব্রেরি। লাইব্রেরি মানে আমার যে পড়ার ঘর এটা না, লাইব্রেরি মানে হচ্ছে আমার যত বই আছে এটাই আমার লাইব্রেরি, বইয়ের সংগ্রহ। আমরা লাইব্রেরি বলতে যেটা বলছি, লাইব্রেরি রুমের কথা বলছি, এসি আছে, বসার টেবিল আছে, এগুলো লাইব্রেরি রুম। বা স্কুল লাইব্রেরি বলতে আমি যখন সেমিনার ব্যবহার করে ফেলছি তখন রুমটাকে বলছি। তাহলে এই হলো আমার ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন। এটার পরে আমাদের মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন আপনারা অলরেডি বুঝে ফেলেছেন, কাইন্ডনেস, অনেস্টি, ব্রেভারি, লাফটার, মুভমেন্ট, জাজমেন্ট। বলেন তো ওয়াকিং এটা কেমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাকি কনক্রিট? ওয়াকিং মানে হচ্ছে হাঁটা। হাঁটা। অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট। হাঁটা কি দেখা যায়? না। আমরা না। পা দেখা মানুষ পা দেখা যায়। তাই না, আমরা কখনো অ্যাবস্ট্রাক্ট নাউন দেখি না। আচ্ছা, এরপর থেকে আমি একটু আমাদের পরের ক্লাসে আমি একটু এখান থেকে কন্টিনিউ করব। আজকে যতটুকু পড়েছি এটা কি আমরা মোটামুটি বুঝেছি? জি স্যার। পরের দিন জি কিন্তু স্যার। আমি শুরুতে জি স্যার।
আজকের আন্ডারস্ট্যান্ডিং এর উপর ভিত্তি করে কিন্তু আবার 5টা ছোট্ট কোয়েশ্চেন করে নিয়ে আসবো, 5 মার্কের ছোট্ট একটা পরীক্ষা এখানেই। ওকে, ওকে স্যার। স্যার থ্যাংক ইউ। পরের দিন এই জায়গা থেকে শুরু করবো। আসসালামু আলাইকুম। ওকে স্যার।